হবে পরের 4:30টায় সাজ্জাদ 2টা ক্লাস একসাথে নিবে। আমাদের আর অন্যান্য পরীক্ষা চলতেছে, এই কারণে ও আরেকটা পরীক্ষায় ব্যস্ত আছে। আচ্ছা চলেন শুরু করি। আজকে আমরা পড়ব, স্ক্রিন দেখা যায় তো না? জি স্যার। আজকে আমরা পড়ব হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল ডেটাবেস। খুব মজার একটা টপিক। সবাই মাইক্রোফোন মিউট করে ফেলেন, জিজ্ঞেস করলে মাইক্রোফোন আনমিউট করে, আদারওয়াইজ মিউট করাই থাকে। ওকে, তো আজকে আমরা যেটা শাহিদুল কি বলতেছে? আমার কথা বাকিরা শুনতে পাচ্ছেন? বাকিরা আমার কথা শুনতে পাচ্ছেন? স্যার ক্লিয়ার শোনা যাচ্ছে। স্যার শোনা যাচ্ছে। শাহিদুল আপনার সাইডে প্রবলেম, একটু চেক করেন। ওকে ওকে, সবাই মিউট করে ফেলি। আমরা আজকে পড়বো যেটা, সেটা হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল ডেটাবেস। মজার একটা জিনিস, সিকিউরিটি প্রবলেম ডেসক্রিপশন ইন এসডিবি। এসডিবি মানে স্ট্যাটিস্টিক্যাল ডেটাবেস। একটু নাম শুনে গেস করেন তো, স্ট্যাটিস্টিক্যাল ডেটাবেস কোন ডেটাবেস হতে পারে? একটু অনুমান করতে পারেন কোন ধরনের ডেটাবেসকে আমরা স্ট্যাটিস্টিক্যাল ডেটাবেস বলতে পারি? স্ট্যাটিস্টিক্যাল যে সমস্ত জিনিসগুলো তার উপর। স্ট্যাটিস্টিক্যাল যে সমস্ত জিনিস বলতে কোন সমস্ত জিনিস? কোন ধারণা? আর কেউ কিছু? যখন অনেক একটা মানে একটা সেট অফ ডাটা নিয়ে কাজ করা হয় স্যার। সেট অফ ডেটা না, সেট অফ ডেটা বেস নিয়ে তো সব ডেটাবেজে কাজ করা যায়, তাহলে পার্টিকুলারলি স্ট্যাটিস্টিক্যাল ডেটাবেস কেন? আচ্ছা, আর কেউ বা আগে জানতেন বলতে পারেন যে কোনো ধারণা? ওকে ঠিক আছে, তাহলে আমি বলি স্ট্যাটিস্টিক্যাল ডেটাবেস হচ্ছে সেই সমস্ত ডেটাবেস যে সমস্ত ডেটাবেজে এগ্রিগেটেড অপারেশন করা হয়। কোনো ধরনের ইন্ডিভিজুয়াল রেকর্ড দেখার কোয়েরি চালানো যায় না। স্ট্যাটিস্টিক্যাল ডেটাবেস হচ্ছে ওই সমস্ত ডেটাবেস যেখানে একজন ইউজার শুধুমাত্র এগ্রিগেটেড অপারেশন চালাতে পারে। কোনো ধরনের এগ্রিগেটেড মানে ইন্ডিভিজুয়াল রেকর্ড দেখতে পারবে এরকম কোনো কিছু করতে পারবে না। রিট্রিভ অনলি এগ্রিগেটেড অপারেশন। এই ধরনের কাজ করা যায় স্ট্যাটিস্টিক্যাল ডেটাবেসে। অর্থাৎ আপনি একটা স্ট্যাটিস্টিক্যাল ডেটাবেসে আপনি সাম করতে পারবেন, কাউন্ট করতে পারবেন, মিন, মিডিয়ান, মোড, মিক্স, এই ধরনের স্ট্যাটিস্টিক্যাল অপারেশন করতে পারবেন। একটা ডেটাবেসে ধরেন আপনার 10,000, 15,000, 1 লক্ষ, 2 লক্ষ, 5 লক্ষ ডেটা আছে, আপনি সেই ডেটাবেসের উপর এমন কোনো কোয়েরি চালাতে পারবেন না যে কোয়েরির আউটপুট হিসাবে কোনো একজন ইউজারের কোনো একটা পার্টিকুলার রেকর্ডের ইনফরমেশন আসে, এরকম চালাতে পারবেন না। ফর এক্সাম্পল ধরেন একটা অফিসের ডেটাবেস আছে, সেই ডেটাবেসে ধরেন স্যালারি বলে একটা কলাম আছে, সেই স্যালারি কলামে অনেকের স্যালারি আছে, 500 এমপ্লয়ি বা 1000 এমপ্লয়ি স্যালারি আছে। আপনি সেই ডেটাবেসে কখনো ইন্ডিভিজুয়ালের স্যালারি দেখবেন এরকম কোয়েরি চালাতে পারবেন না। বুঝতে পারছেন? মিস্টার রহিমের স্যালারি এত টাকা, এটা দেখতে পারবেন এরকম কোনো কোয়েরি চালানোর অনুমতি নাই। রহিমের স্যালারি কত, অনুমতি নেই। তাহলে আপনি কি করতে পারবেন স্যার? আপনি পারবেন ওই স্যালারি কলামটার যে অফিসের টোটাল স্যালারি কত, একটা ধারণা নেওয়ার জন্য সাম। আপনি ওই এভারেজ স্যালারি কত, ম্যাক্স স্যালারিটা কত হয়, মিন স্যালারি কত হয়, স্যালারি কতজন পায়, যে কোনো ধরনের ইনফরমেশন আপনি যেটা আপনি নিতে পারেন আউটপুট হিসেবে, কিন্তু কোনো ইন্ডিভিজুয়াল রেকর্ড দেখতে পাওয়া যাবে না। এরকম কোনো কোয়েরি চালাইতে আপনাকে স্ট্যাটিস্টিক্যাল ডেটাবেসে সাধারণত দিবে না। এখন আপনি আসেন, স্ট্যাটিস্টিক্যাল ডেটাবেসে ইন্ডিভিজুয়াল রেকর্ড দেখতে দেয় না বলছি আমরা, সেই ডেটাবেস থেকে শুধুমাত্র এগ্রিগেটেড অপারেশন করে এগ্রিগেটেড রেজাল্ট গুলোই দেখতে পাবেন। এগ্রিগেটেড আউট পারফরমেন্স অপারেশন গুলোই হচ্ছে এগুলো, সাম, মিন, মিডিয়ান, কাউন্ট, ম্যান, ম্যাক্স, মিন, যা যা আছে আরো আছে, এগুলো সাধারণত এগুলোকে এগ্রিগেটেড অপারেশন বলে। এখন আপনাদের কাছে এখন আমার প্রশ্ন, তাহলে এই ডাটাবেসে ইন্ডিভিজুয়ালের তথ্য যদি আমি জানি, মানে জানলে অসুবিধাটা কি? যেমন রহিমের বেতন 50,000 টাকা, এটা জানা যাবে না বলতেছে, জানলে অসুবিধা কি? কোনো সিকিউরিটি ইস্যু আছে কি স্ট্যাটিস্টিক্যাল ডাটাবেসে? হ্যালো, জি স্যার। কি সিকিউরিটি ইস্যু?
মানে আপনার বেতন জেনে ফেললে আপনার কি, আপনি কি ইনসিকিউরিটি হয়ে গেলেন, বা মানে আমি আমি কি বুঝাইতে পারলাম? স্যার Spec- প্রাইভেসি ইস্যু আছে, সিকিউরিটি হ্যাঁ হ্যাঁ, প্রাইভেসি তো আমার হ্যাম্পার হচ্ছে। প্রাইভেসি না, না। কনফিডেন্সিয়ালিটি। প্রাইভেসি না, প্রাইভেসি তো অন্য জিনিস। কনফিডেন্সিয়ালিটি হ্যাম্পার হচ্ছে না আপনার বেতন যদি আমি জেনে যাই, রাইট তো? জি স্যার। জি স্যার। আচ্ছা, এটা বাংলাদেশের প্রেক্ষাপটে হয়তো অতটা হয় না, কিন্তু বাইরের দেশে হয় না। তো আমি একটা এক্সাম্পল দিলাম স্যালারি, এরকম তো আরো অনেক সেন্সিটিভ ডেটা আপনার ডাটাবেজে থাকতে পারে। আপনি কি সব ডেটা পাবলিক করতে চান? যদি আপনাকে ডাটাবেজের ওনার বলে যে ভাই আমার এই ডাটাবেজে 5 লক্ষ ইউজারের ডাটা আছে, তার মধ্যে তোমারও ডেটা আছে, তোমার 10টা তথ্য আছে, আপনার কাছ থেকে যা অনুমতি চাচ্ছে, আপনি কি ডাটা পাবলিক করতে চান? যে যে কেউ আমেরিকায় বসে আপনার এই 10টা তথ্য ইনফরমেশন দেখতে পারবে, আপনি পাবলিক করবেন কিনা? না স্যার। করবেন না। সেখানে আপনার নামও থাকতে পারে, আপনার মোবাইল নাম্বার, আপনি কোন সিটিতে থাকেন, আপনার বয়স, আরো অনেক কিছু। তো এগুলো আপনি পাবলিক করতে নাই চাইতে পারেন, ঠিক আছে? তো একটা ডেটাবেজের মধ্যে অনেকের অনেক রেকর্ড থাকে, সেটা শুধুমাত্র মানুষের রেকর্ড তাও তো না, বায়োলজিক্যাল অনেক ডাটাবেজ আছে না, যেখানে আপনার গাছপালা, বোটানি, জিওলজি, এগুলো মেডিকেল সায়েন্স স্পেশালি প্রচুর ডাটাবেজ আছে, যে ডাটাবেজে অনেক সেন্সিটিভ ডেটা থাকে, যেগুলো দিয়ে কি হয়, রিসার্চ হয়। স্ট্যাটিস্টিক্যাল ডাটাবেজে ডেটার পরিমাণ সাধারণত বেশি থাকে এবং সেগুলো দিয়ে রিসার্চ হয়, গবেষণা হয়। তো গবেষণার ডাটা যদি কেউ অন্য কোনোভাবে ইন্ডিভিজুয়ালি গবেষণার ডাটা, যে ডাটাগুলো দিয়ে গবেষণা হয়, সেখানে গাছপালার তথ্য থাকতে পারে, পশু পাখির তথ্য থাকতে পারে, মানুষের তথ্য থাকতে পারে, অন্যান্য অনেক কিছুর তথ্য থাকতে পারে। তো এই তথ্যগুলা ব্যক্তিগত কোনো তথ্য কারো জানা যাবে না, মেইন ইস্যু হচ্ছে। তো স্ট্যাটিস্টিক্যাল ডাটাবেজের মূল উদ্দেশ্য হচ্ছে রিসার্চ করা। রিসার্চাররা এই অপারেশন গুলা চালাবে, এগ্রিগেটেড অপারেশন, সাম কত দেখবে, ম্যাক্স কত দেখবে, মিন কত দেখবে, হ্যাঁ, স্যালারি যদি বলি কলামটা, কাউন্ট কত দেখবে, কতজন বেতন পায় দেখবে, হ্যাঁ, যে কেউ আছে চাকরি করে বেতন পায় না এরকমও আছে কিনা। তো বিভিন্ন ভাবে এগ্রিগেটেড অপারেশন দেখে সে রিসার্চ করবে, গবেষণা করবে। এই ডেটাবেজের উদ্দেশ্য কিন্তু রিসার্চের জন্য, ক্লিয়ার? এবং এই ডেটাবেজে যতজন ইউজার আছে তার মধ্যে অন্যতম একজন ইউজার হচ্ছে রিসার্চার। এখন আসেন স্ট্যাটিস্টিক্যাল ডাটাবেস কত ধরনের হয়। নেচারের দিক থেকে এটা দুই রকম হয়, একটা হচ্ছে স্ট্যাটিক আর একটা হচ্ছে ডাইনামিক। স্ট্যাটিক ডাটাবেস হচ্ছে যে সমস্ত স্ট্যাটিস্টিক্যাল ডাটাবেস গুলো সাধারণত ওভার দ্য টাইম খুব একটা চেঞ্জ হয় না, অনেক দিন ধরে এটা একই ডেটা। এই ডেটাগুলো জাস্ট স্ট্যাটিস্টিক্যাল ইনফরমেশন আছে, হ্যাঁ, ধরেন আপনার সিটির আয়তন কত, সিটিতে এই এই জিনিস, এই কি বলে, সিটি সম্পর্কে কি একটা যদি ডেটা সেট বানাতে চাই, সাধারণত স্ট্যাটিকই হবে। মানে প্রতিদিন তো সিটি স্ট্রাকচার চেঞ্জ হয় না, আজকে এত আয়তন, 6 মাস পরে আয়তন কমে গেল, বেড়ে গেল, তা তো হবে না। এই সিটিতে ইউজুয়ালি কি বলে, কি পরিমাণ লোক থাকে, খুব বেশি হেরফের হয় না, একটা রেঞ্জের মধ্যেই থাকবে। তারপর এখানে কতগুলো কি বলে এটা, ট্রেন স্টেশন আছে, কতগুলো বাস স্টেশন আছে, কতগুলো রোড আছে, হসপিটাল কয়টা আছে, ওখানে ইউনিভার্সিটি কয়টা আছে, এই যে তথ্যগুলা, এগুলো তো খুব প্রতিনিয়ত চেঞ্জ হয় না সাধারণত। এই ধরনের ডাটাবেস যদি হয় তাহলে স্ট্যাটিস্টিক্যাল ডাটাবেস। আর ডাইনামিক স্ট্যাটিস্টিক্যাল মানে স্ট্যাটিস্টিক্যাল ডাটাবেস স্ট্যাটিক। আর ডাইনামিক স্ট্যাটিস্টিক্যাল ডাটাবেস হচ্ছে যে সমস্ত ডাটাবেজের ডাটাগুলো ওভার দ্য টাইম সাধারণত চেঞ্জ হয়, হ্যাঁ, রিয়েল টাইমে খুব চেঞ্জ হয়। যেমন অনলাইনে যত ডাটাবেস আছে রিসার্চ পারপাজে সবই ডাইনামিক, কারণ গবেষণার ডাটা তো স্ট্যাটিক থাকলে গবেষণা হবে না। আপনি যেগুলো বললাম মেডিকেল সায়েন্সের ডাটাবেস, বায়োলজিক্যাল ডাটাবেস, ওগুলোতে যদি দেখেন আজকে যে ডাটা আছে 4 মাস 5 মাস পরে ডাটাবেজে ঢুকেন, ডাটাবেজে বিশাল চেঞ্জ, অনেক কিছু নতুন যোগ হয়েছে, অনেক কিছু বাদ চলে গেছে। এই কোভিড নিয়ে বলেন 1.5 বছরে রিসার্চ করতে কত ডাটাবেস তৈরি হয়েছে। আজকে এরকম একদম 2020 মার্চ এপ্রিলের দিকে কোভিডের যে ডাটাবেস ছিল, এই 2021 নভেম্বরে এসে ডাটাবেসের ধরনই চেঞ্জ হয়ে গেছে না? প্রতিনিয়ত এটা সম্পর্কে তথ্য নতুন নতুন আসছে, নতুন নতুন ডাটা কি বলে ইনসার্ট হচ্ছে, অনেক ডাটা বাদ যাচ্ছে। তো অনলাইনে যত রিসার্চ ডাটাবেস আছে সবই ডাইনামিক। তারপরে স্ট্যাটিস্টিক্যাল ডাটাবেস আপনার হতে পারে সেন্ট্রালাইজ, ডিসেন্ট্রালাইজ।
সেন্ট্রালাইজ ডিসেন্ট্রালাইজ এগুলো আর বলার কিছু নাই। আরেকটা হতে পারে আপনার স্ট্যাটিস্টিক্যাল ডেটাবেস জেনারেল পারপাস অথবা স্পেসিফিক পারপাস। জেনারেল পারপাস ডেটাবেস বলতে এমন একটা ডেটাবেস যে ডেটাবেস দিয়ে যে কোনো ধরনের কাজ করা যায়। ওইটা নিয়ে কোনো স্পেসিফিক কোনো কাজ না। যেমন ধরেন কোভিড এর ডেটাবেস, ওইটা কি জেনারেল পারপাস না স্পেশাল পারপাস, কি মনে হয়? স্পেশাল পারপাস। হ্যাঁ, শুধুমাত্র কোভিড এর রিসার্চের জন্যই ডেটাবেসটা ইউজ হবে, আর কিছুই না। ওটা যে ম্যালেরিয়ার রিসার্চও হবে না, আর অন্য কিছু দূরে থাকে। তারপরে হচ্ছে ধরেন একটা হসপিটালের ডেটাবেস, শুধুমাত্র হসপিটাল রিলেটেড কাজেই এই ডেটাবেসটা ইউজ হবে। ব্যাংকের ডেটাবেস, একাডেমিয়ার ডেটাবেস। হ্যাঁ, এছাড়া যদি অন্য কোনো জেনারেল ডেটাবেস থাকে, এমন একটা ডেটাবেস যেটা ডেটাবেসের তথ্যগুলো যে কোনো সেক্টরে যে কোনো ভাবে ইউজ হতে পারে, তখন এটা জেনারেল পারপাস। রিসার্চের কাজে সাধারণত স্পেশাল পারপাস ডেটাবেস গুলোই বেশি ব্যবহার হয়। এখন আসেন স্ট্যাটিস্টিক্যাল ডেটাবেসে অ্যাকুরেসি ভার্সেস কনফিডেন্সিয়ালিটির মধ্যে একটা যুদ্ধ হবে। এটা ট্রেড অফটা আপনাকে মানে মেনে চলতে হবে যতটা সম্ভব। অ্যাকুরেসি কি দেখেন, স্ট্যাটিস্টিক্যাল ডেটাবেসের মূল ইউজার কারা, কি বলছিলাম? মেইনলি কাদের জন্য এই ডেটাবেসটা বানানো? রিসার্চার, গবেষণা হবে। কারণ রিসার্চাররা যদি ডেটাবেসের উপর গবেষণা করতে চায়, ন্যাচারালি সে ডেটাবেস থেকে কি চাবে? অ্যাকুরেট ডেটা চাবে, অ্যাকুরেট তথ্য চাবে, তাই না? নাহলে তো ভুল রিসার্চ হয়ে যাবে। এখন আপনি একদিকে স্ট্যাটিস্টিক্যাল ডেটাবেসে আপনি বলতেছেন যে রিসার্চাররা যদি রিসার্চ করতে চায়, তাহলে রিসার্চ করতে গেলে তাদেরকে এই অপারেশন গুলোই চালাতে হবে। ইন্ডিভিজুয়াল রেকর্ড দেখতে পারে এরকম কোন অপারেশন তারা করতে পারবে না। অর্থাৎ তারা কি ধরনের অপারেশন চালাতে পারবে? এই ধরনের অপারেশন, অ্যাগ্রিগেটেড অপারেশন। তো ধরেন ওই যে স্যালারি কলামটা দিলাম, সেটা স্যালারি কলামে 10,000 মানুষের স্যালারি আছে, সবার স্যালারির যোগফল সে দেখতে পারবে। কথাগুলো খেয়াল করবেন। ম্যাক্সিমাম স্যালারিটা কত সেটা দেখতে পারবে। একটা জিনিস খেয়াল করেন, আমি কিন্তু বলি নাই ম্যাক্সিমাম স্যালারি কে পায় সেটা জানতে পারবে না। কিন্তু আপনি বললেন স্যার আমার অফিসের ম্যাক্সিমাম স্যালারি হচ্ছে 5 লক্ষ টাকা, এতে কিন্তু কারো ব্যক্তিগত তথ্য লিক আউট হয় নাই, নাকি হয়েছে? না, এই অফিসের মিনিমাম স্যালারি কত জানা গেল, অফিসের মিনিমাম স্যালারি 25,000 টাকা। কারো ব্যক্তিগত তথ্য লিক হয়েছে? হয় নাই। টোটাল স্যালারি কত এই অফিসের? টোটাল স্যালারি হচ্ছে মাসে এই অফিসে 5 কোটি টাকা। স্যার আমার একটা কোশ্চেন স্যার। দাঁড়ান পরে শেষ করি আমি। ব্যক্তিগত তথ্য লিক হয়েছে? এই অপারেশন গুলো কাউন্ট, মিন, মিডিয়ান, ম্যাক্স, মিন এগুলো চালাই রিসার্চাররা রিসার্চ করবে। এটা হচ্ছে মূল কন্ডিশন। এটা যদি কোনো রিসার্চার মানতে না পারে, তাহলে সেই ডেটাবেজে সে রিসার্চ করতে পারবে না। এখন আপনাদের কাছে প্রশ্ন, উত্তর দেওয়া দরকার নাই, খালি ভাবেন এইরকম অপারেশন গুলো চালায় কি ভালো রিসার্চ হবে বলে আপনার মনে হয়? একদম ধরে ধরে প্রত্যেকের ইন্ডিভিজুয়াল তথ্য জানাটা গবেষকদের জন্য জরুরি। রহিম কত টাকা বেতন পায় সেটা জানা জরুরি নাকি? স্যার এটা তো স্যার জরুরি না স্যার, এভারেজটা হইলে তাহলে সবার তথ্য হইলে হয়, একটা এভারেজ ভ্যালু পাওয়া গেলে। এভারেজ কেন? আপনারা তো আরো সুযোগ দিচ্ছে, আপনি সাম করেন, ম্যাক্স করেন, মিন করেন, হ্যাঁ, মিডিয়ান এগুলা করেন, করলে এভারেজ সমস্যা নাই করেন। স্যার, আমার হ্যাঁ। ইন্ডিভিজুয়াল ডাটা তো দরকার হচ্ছে না। দরকার নাই। তাহলে আপনারা মেনে নিচ্ছেন এই ধরনের অপারেশন চালায় ভালো রিসার্চ হতে পারে, তাই তো? মোটামুটি, তাই না? মোটামুটি হইতে পারে। আচ্ছা, তবে কিছু কিছু ডেটাবেজ আছে যে ডেটাবেজে হয়তো আমার একেবারে প্রত্যেকটা রেকর্ড ধরে ধরে আমার ডেটা দরকার হতেই পারে। আমরা হয়তো বায়োলজিক্যাল ডেটাবেজ, মেডিকেল সায়েন্সের ডেটাবেজ যেগুলো খুব সেন্সিটিভ, সেগুলো নিয়ে তো আমরা জানি না বায়োলজির ব্যাপার স্যাপার, তো অনেক আমার ধরে নিলাম এরকম হতে পারে। সেই ক্ষেত্রে এগ্রিগেটেড অপারেশন গুলো চালালেই যে ভালো রিসার্চ হবে নট নেসেসারি। আরো ডিটেইল জানতে হইতে পারে, সেটাও সে জানতে পারবে, কিন্তু ব্যক্তিগত তথ্য লিক আউট করা যাবে না। তাহলে রিসার্চারদের রিসার্চ করার জন্য যতটা বেশি তাদেরকে ডেটা বেজের উপর অ্যাক্সেস করার স্বাধীনতা দেওয়া যায়, তাই না? যত বেশি সে ডেটাবেজের উপর বিভিন্ন ভাবে ডেটাগুলোকে নিয়ে কাজ করতে পারবে, তত সে আরাম পাবে এবং ভালো রিসার্চ আউটকাম দিতে পারবে জাতিকে, রাইট? ওকে, আচ্ছা। আর অন্যদিকে অ্যাকুরেসিটা আমার দরকার ভালো রিসার্চ, অন্যদিকে কনফিডেন্সিয়ালিটিটা এনশিওর হতে হবে। কনফিডেন্সিয়ালিটিটা বলতে ওই যে ধরলেন ডেটাবেজে যদি পেশেন্ট থাকে, ল রিলেটেড ডেটা থাকে, হ্যাঁ, এই সমস্ত ডেটাবেস গুলো তো খুব সেন্সিটিভ ডেটা। একজন রোগী তার ব্যক্তিগত তথ্য, তার অসুখটা কি সেটাই জানতে দিতে চায় না কাউকে, আর অন্যান্য জিনিস তো অনেক দূরে থাকে।
কিন্তু ওই পেশেন্টদের অসুখের প্যাটার্ন নেচার এগুলো না জানলে তো রিসার্চও হবে না, ভালো ওষুধও বের হবে না। তাহলে একদিকে পেশেন্ট বলতেছে আমাদের ব্যক্তিগত তথ্য, বা যাদের ডাটা তারা বলতেছে আমাদের ব্যক্তিগত তথ্য জানতে দিব না, যে কোনো মূল্যে হোক, এগুলো কনফিডেন্সিয়ালিটি হোক, প্রাইভেসি হোক, যাই বলে এগুলো মেনটেন করতেই হবে। আবার অন্যদিকে রিসার্চাররা বলতেছে আমাকে ডাটাবেজের উপর বেশি পরিমাণ সবভাবে অ্যাক্সেস করতে না দিলে হয়তোবা আমি ভালো একুরেট আউটপুট দিতে পারবো না। তাহলে এটার মধ্যে একটা মারামারি হয়ে গেল না, মানে একটা ট্রেড অফ তৈরি হইলো না। আপনি কনফিডেন্সিয়ালিটির দিকে বেশি নজর দিলে হয়তো ভালো রিসার্চার এখানে কাজ করবে না, ভালো রিসার্চ হবে না। আবার ভালো রিসার্চারদের খুশি করতে গিয়ে অনেক কিছু উন্মুক্ত করে দিলে লোকজন বা অন্যান্য কিছু ডেটা আপনার ডাটাবেজে রাখতে রাজি হবে না, কনফিডেন্সিয়ালিটি আপনার ডাটাবেজে রাখলে ঠিক থাকে না এই অজুহাতে, তাই কি না? হ্যাঁ বা না? Yes, জি sir. স্যার। তাহলে আমাদের অ্যাকুরেসি ভার্সেস কনফিডেন্সিয়ালিটি যে সারা জীবন স্ট্যাটিস্টিক্যাল ডাটাবেজে থাকে, এটার মধ্যে কে জিতবে কে হারবে এই আলোচনা থেকে ইম্পর্টেন্ট হচ্ছে দুজনকেই খুশি রাখতে হবে, কনফিডেন্সিয়ালিটিও বজায় রাখতে হবে, আবার এট দ্য সেম টাইম ভালো রিসার্চও করতে হবে। এখন আসেন আমাদের স্ট্যাটিস্টিক্যাল ডাটাবেজে সিকিউরিটি নিয়ে আমরা পড়তেছি। আমরা তো স্ট্যাটিস্টিক্যাল ডাটাবেজ কাকে বলে, কিভাবে বানায়, হ্যাঁ এইগুলোর উপর কিভাবে কোয়েরি করে, সেটা তো আমাদের কোর্সের উদ্দেশ্য না। আমাদের উদ্দেশ্য হচ্ছে সিকিউরিটি, স্ট্যাটিস্টিক্যাল ডাটাবেজ। এখন স্ট্যাটিস্টিক্যাল ডাটাবেজের ইনসিকিউরিটির জায়গাটা তো বুঝেই গেলেন, ইন্ডিভিজুয়ালের রেকর্ড লিক আউট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা হয়তো আছে, তাই না? বলছি আমরা করতে দিব না, কিন্তু হয়তোবা করা যেতে পারে, এরকম ফাঁকফোকর আছে কিনা সেগুলা আইডেন্টিফাই করা, থাকলে সেগুলাকে কিভাবে মিটিগেট করা যায় সেই চেষ্টা করা। এখন স্ট্যাটিস্টিক্যাল ডাটাবেজে নিয়ে পড়তে গেলে একটা টার্ম আসবে, সেটা টার্মটা হচ্ছে ডেটা কম্প্রোমাইজ। এই শব্দটা আমরা আগে কে কে শুনছি? একটু আওয়াজ দেই। ডেটা কম্প্রোমাইজ টার্মটা আগে কেউ শুনছি? হ্যালো, জি স্যার। কেউ শুনেন নাই? শুনছেন? হ্যাঁ স্যার বলেন তো কি শুনছেন? ডেটা কম্প্রোমাইজ, ডেটা কম্প্রোমাইজ কি স্যার বলেন একটু? বললেন না জি স্যার? হ্যাঁ হ্যাঁ জি স্যার বলে এখন জিজ্ঞেস করার পর আবার কি কথা নাই? শুনছেন কি শুনেন নাই? না শুনলে সমস্যা হলে বলেন স্যার শুনি নাই, আমি তো বলতেছি। শুনি না স্যার, শুনছি স্যার। শুনছেন? কি শুনছেন একটু বলতে পারবেন? তারপরে উত্তরটা হবে স্যার মনে নাই, সেটাও একটা উত্তর হইতে পারে, কিন্তু চুপ থাকলে তো প্রবলেম। আচ্ছা যাক, আসলে শুনেন নাই। ওকে, বাকিরা কেউ শুনছেন? শুনেন নাই। ডেটা কম্প্রোমাইজটা আসলে আপনি যদি করলি এরকম কোন রিসার্চ চাকরির সাথে ইনভলভ থাকেন ডেটাবেজ নিয়ে, তাহলে কিন্তু টার্মটা শোনার কথা ছিল। জানি না, আমি প্রত্যেক ক্লাসে আমি পাই কিছু না কিছু ছেলে মেয়ে শুনছে। আচ্ছা, ডেটা কম্প্রোমাইজ হচ্ছে কি এরকম, আমি এক্সাম্পলটা দিচ্ছি, এটা যে ইন্ডিভিজুয়াল রেকর্ড দেখা যাবে না স্ট্যাটিস্টিক্যাল ডাটাবেজ থেকে, এটা হচ্ছে আমাদের নীতি। এখন রিসার্চার অথবা রিসার্চার বেশি এমন লোক ডেটাবেজে ঘোরাঘুরি করতে পারে যাদেরকে অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে আপনি দেখে ভাবতেছেন সে গবেষণা করে উল্টাই ফেলতেছে, আসলে হয়তো গবেষণা করতেছে না, অন্য কিছু করতেছে। সে অন্য কিছু কি করে? এই যে অ্যাগ্রিগেটেড অপারেশন গুলো আছে, সাম, মিন, মিডিয়ান, মোড, মিক্স, যা যা আছে, এগুলোই চালায় সে ডাটাবেজের উপর, যেটা পারমিশন আছে। সেগুলো চালাতে চালাতেই সে যদি কোনোভাবে কারো ব্যক্তিগত তথ্য জেনে যায়, কথাটা খেয়াল করেন, সে কিন্তু কারো ব্যক্তিগত তথ্য জানার মতো কোয়েরি দেয় নাই। সে সাম দিছে, সে ম্যাক্স দিছে, সে মিন দিছে, সে এভারেজ দিছে, তারপরও কোনো একজনের ব্যক্তিগত এক্স্যাক্টলি পিন পয়েন্ট করে তার এই তথ্যটা জেনে গেছে। যদি জেনে যায় তাহলে আমার একটা ইনসিকিউরিটি ইস্যু আসে কি না? জি স্যার। হ্যাঁ, এখন এটার জন্য দায়ী কে? স্যার উন্মুক্ত করে দিছে যে, ওই উন্মুক্ত করে দিছে, ওই অপারেশন গুলাই তো চালাইছে। কথা শুনে এটা কিভাবে পসিবল স্যার? ম্যাক্স মিন দিয়ে সিঙ্গেল ডাটাবেজ নিয়ে ডাটা আসা, যদি কিভাবে আদার পসিবল সেটা আমরা দেখব পরে। যদি জেনে যায়, এর জন্য তো আপনাকে কথাটা যদি দিয়ে বলছি, যদি এগ্রিগেটেড কোয়েরি চালাই সে ইন্ডিভিজুয়াল রেকর্ড জেনে যায়, তাহলে দোষটা কার? ডিবিএর স্যার। ডিবিএ কি করছে? এই তো স্যার পারমিশন দিয়েছে। কথাই বুঝেন নাই আমার। বাকিরা বলেন, হ্যাঁ দোষটা কার?
স্যার আপনি বলেন, ওই যে যিনি বললেন যে এটা কিভাবে সম্ভব, আপনি বুঝছেন কথাটা, আপনি বলতে পারবেন। স্যার যদি জেনে যায় তার মানে স্যার ওই লোকটা দোষটা- প্রথমে একদিন ধাপে ধাপে আসেন, যে কোয়েরি চালাইলো তার কি কোনো দোষ? তার তো ওইগুলা কোয়েরি চালানোর স্যার অনুমতি তার আছে। তো স্যার দোষ না, কারণ দোষ না, যেহেতু হ্যাঁ, অনুমতি ব্যাস। আছে। হ্যাঁ তার মানে যে কোয়েরি চালাইছে তার দোষ না। তা জি, বাকি রইলো কি? যারা অ্যাক্সেসটা তাকে দিছে। ওমা, তারে তো অ্যাক্সেস দিবেই, এই অ্যাক্সেস তো সে পাওয়ার অধিকার পায়। আসলে এটা স্যার সিস্টেমের ডেটাবেজের প্রবলেম স্যার, এটা ডেটাবেজের প্রবলেম। সিস্টেমের ফল্ট স্যার। এতক্ষণে আসছেন, সমস্যাটা কার? ডেটাবেজ। সমস্যাটা কার? ডেটাবেজ। এখন এই ডেটাবেজ লোকটার সাথে এক ধরনের কি করছে? আতাত করছে, কম্প্রোমাইজ করছে। কি করছে? কম্প্রোমাইজ করছে। এখন যেটা একটু আগে আমি বললাম যে এগ্রিগেটেড কোয়েরি চালায়ে যদি কারো ইন্ডিভিজুয়াল ইনফরমেশন জেনে যায়, এটা তো এক্সট্রিম কেস, জেনে যায়, যেটা আপনাদের কাছে এখন মনে হচ্ছে এটা কিভাবে সম্ভব। অথবা যদি এক্স্যাক্টলি জানতে না পারে, এমন একটা সে অনুমান করতে পারে যে অনুমানটা ট্রু ভ্যালুর খুব কাছাকাছি, তাহলে কি ওই লোকের ডাটাটা ইনসিকিউর হয়ে গেল না? ডাটাবেজে অনুমানই বা করতে পারবে কেন? আমি কি বুঝাইতে পারতেছি? হ্যাঁ, আমি ম্যাক্স, মিন, মুডিয়ান এইসব চালায়া আমি অনুমান করে ফেললাম রহিম সাহেবের বেতন অফিসে হচ্ছে ৬২,০০০ থেকে ৬৪,০০০-এর মধ্যে। আমি অনুমান করে ফেললাম, আসলে এক্স্যাক্টলি ওনার বেতন ৬২,৫০০ টাকা। যদি আমি এই অনুমানটা করে ফেলি, তাহলে কি রহিম সাহেবের এক্সাক্ট ভ্যালু জানতে আমার খুব একটা বাকি আছে বেতনের? না, স্যার। অনুমানটাই তো ডেঞ্জারাস। কেউ আপনার বাড়িতে সন্দেহ করে যে এই জায়গায় আপনি একটা গোপন জিনিস রাখেন, তাইলেই আপনার শেষ। মনে করবেন 7 দিনের মাথায় সে বুঝে ফেলবে আসলে এখানে কি জিনিস আছে। ইজ ইট? এই যে ইনফারেন্সেস একটা অনুমান করে ফেললো, এই অনুমানটাকে আমরা ইনফারেন্সেস প্রবলেম বলি, তাই না? এটা আমরা আগেও পড়ছি। এই ইনফারেন্সেস প্রবলেম স্ট্যাটিস্টিক্যাল ডাটাবেজে একটা কমন অসুখ। এই অসুখটার জন্য কিন্তু ওই লোকটা দায়ী না যে কোয়েরি চালাইছে, সে তো চালাবেই, তাকে তো আপনি এই কোয়েরি চালানোর পারমিশন দিচ্ছেন, তাহলে দোষটা কার? ডেটাবেজ। ডেটাবেজ ডিজাইনে আপনার এমন কোন সমস্যা হয়েছে যেখানে ডেটাবেজটা ওই লোকটার সাথে আঘাত করছে, এক ধরনের কম্প্রোমাইজ করছে। এই টার্মটাকে কি বলে? ডেটা কম্প্রোমাইজ। ইনফারেন্সেস কি বলে? ডেটা কম্প্রোমাইজ। এই কম্প্রোমাইজ 5 রকমের হয়: এক্সাক্ট কম্প্রোমাইজ, পার্শিয়াল কম্প্রোমাইজ, পজিটিভ কম্প্রোমাইজ, নেগেটিভ কম্প্রোমাইজ, রিলেটিভ কম্প্রোমাইজ। এক্সাক্ট কম্প্রোমাইজ মানে হচ্ছে একজন ইউজার এগ্রিগেটেড কোয়েরি চালায় একদম এক্স্যাক্টলি কোন একজনের ইন্ডিভিজুয়ালের সেনসিটিভ কোন ডেটা জেনে গেছে, এক্স্যাক্টলি জেনে গেছে রহিম সাহেবের বেতন ৬২,৫০০ টাকা, এক্স্যাক্টলি জেনে গেছে, এগ্রিগেটেড কোয়েরি চালায়, মানে একদম সব শেষ, সব জেনে গেল, ডাটা বেজের আর কোনো সিকিউরিটি নাই। এটাকে বলে এক্সাক্ট কম্প্রোমাইজ। হুবহু পার্শিয়াল কম্প্রোমাইজ, যে ওই ইউজারটা এক্স্যাক্টলি জানতে পারে নাই যে রহিম সাহেবের বেতন ৬২,৫০০ টাকা, কিন্তু উনি এমন কাছাকাছি গেছে, একদম এস্টিমেট করছে উনি যে হ্যাঁ রহিম সাহেবের বেতন ৬২,০০০ থেকে ৬৫,০০০-এর মধ্যে হবে। এখন কিন্তু পুরোটা জানে নাই, পার্শিয়ালি জানছে। ওকে, তো বা অন্য কোনো অ্যাট্রিবিউটের ভ্যালু দিয়েও জানতে পারে, যে কোনো ভাবে হোক কাছাকাছি গিয়ে, তখন আমরা বলি এটা ডাটাবেস পার্শিয়ালি কম্প্রোমাইজ করছে। পার্শিয়ালি যদি ডাটাবেস কম্প্রোমাইজ করে, খুব অচিরেই সে এক্সাক্ট কম্প্রোমাইজে চলে যাবে। ক্লিয়ার? যদি আপনি তখনই খুব সিকিউরিটি এনফোর্স না করে। পজিটিভ কম্প্রোমাইজ, পজিটিভ কম্প্রোমাইজটা এটাও এক ধরনের এক্সাক্ট কম্প্রোমাইজ। পজিটিভ কম্প্রোমাইজ হচ্ছে ডিটারমাইন অ্যান অ্যাট্রিবিউট হ্যাজ এ পার্টিকুলার ভ্যালু। হ্যাঁ সূচক উত্তর দিয়ে হ্যাঁ রহিম সাহেবের বেতন ৬২,৫০০ টাকা, এরকম পজিটিভলি কথা বলে ডেটা সম্পর্কে যদি কোনো জিনিস কেউ জেনে যায়, ডেটাবেস থেকে কারো ইন্ডিভিজুয়াল রেকর্ড জেনে যায় যে ডেটাবেসটা কোয়েরির আউটপুট হিসাবে একটা পজিটিভ অ্যান্সার দিছে, পজিটিভলি বলছে হ্যাঁ রহিম সাহেবের বেতন ৬২,৫০০ টাকা, তখন এটাকে আমরা বলি পজিটিভ কম্প্রোমাইজ। আর নেগেটিভ কম্প্রোমাইজ আরেকটা হয়, সেটা হচ্ছে না বলেও বলে দেওয়া। আপনাকে জিজ্ঞেস করলাম ভাই আপনার জ্বর হয়েছে, ফর এক্সাম্পল ধরেন আপনার একটা অসুখ হয়েছে, অসুস্থ আপনি, আমি জিজ্ঞেস করলাম আপনার জ্বর হয়েছে, আপনি বললেন না। দেখেন তো আপনি আপনার অসুখ সম্পর্কে কোনো তথ্য লিক আউট করছেন কিনা? না বলে লিক আউট করছেন? লিক আউট হয়েছে স্যার। কি লিক আউট হয়েছে? আপনি তো বলেন না আপনার অসুখ কি, আপনি আরো বলছেন না আমার জ্বর নাই। এটাও তো একটা ইনফরমেশন। আমরা অন্য অসুস্থ। এক্স্যাক্টলি, এই যে না করে না বলছেন, না বলাটাও একটা হলে আমি একটা জিনিস থেকে নিশ্চিত হলাম এট লিস্ট আপনার অসুখ না, এখন আমি অন্য দিক দিয়ে খুঁজবো, আর একটু ঘাটাঘাটি করলে আমি বলে দিতে পারবো যে আপনার হয়তো কি বলে সর্দি হয়েছে ফর এক্সাম্পল। ক্লিয়ার? সুতরাং না
বলা, এটা আমরা অনেকেই ভাবি যে ডেটাবেজে যখন কোনো ইউজার অ্যাক্সেস করতে চায় তাকে আমি বলে দিলাম যে না এইটা না, তার মানে আমি ভাবি আমি খুব নিরাপদ। না বলা মানে হচ্ছে এক ধরনের অনিরাপদ। ক্লিয়ার? এখন এটাকে বলে নেগেটিভ কম্প্রোমাইজ। আপনি বলে দিলেন যে না রহিম সাহেবের বেতন ৬২,৫০০ টাকা না, তাইলে তো আমি আমার মাথায় খেলে গেল, তাহলে এই রেঞ্জের মধ্যে না, আমি আরেক রেঞ্জে খুলবো, ৭০ থেকে ৭৫,০০০ টাকার মধ্যে কারা বেতন পায় ওদের ইয়েগুলো ঘাটাঘাটি করে বের করার চেষ্টা করবো। কতক্ষণ আপনি না করবেন? এক সময় তো না করতে করতে আপনার সবই না হয়ে যাবে, পরে ধরেই ফেলবো যে এক্সাক্ট ভ্যালু কোনটা। ক্লিয়ার? এবার জি স্যার। রিলেটিভ কম্প্রোমাইজ এটা হচ্ছে এক ধরনের র্যাঙ্কিং দেয়, কনফিডেন্সিয়ালিটি র্যাঙ্কিং দেয়। আপনি বললেন যে কোনো একটা ডেটাবেজের কোনো একটা তথ্য সম্পর্কে আপনি জানতে চান, ইন্টিগ্রেটেড কোয়েরি চালাই আপনি জানতে চান, তখন ডেটাবেস থেকে একটা র্যাঙ্কিং আসলো যে না আপনার অ্যান্সারটা এইরকম এতটা মোটামুটি কাছাকাছি গেছেন, কিন্তু এখনো অনেক দূরে 40% কাছাকাছি গেছেন ফর এক্সাম্পল। এরকম একটা স্কোরিং দিয়ে একটা র্যাঙ্কিং দিয়ে যদি কেউ ডেটাবেস থেকে মানে বলা হয় তখন সেটাকে রিলেটিভ কম্প্রোমাইজ। ঠিক আছে? এই ৪ ধরনের কম্প্রোমাইজ, ৫ ধরনের কম্প্রোমাইজ ডেটাবেস করে: এক্সাক্ট, পার্শিয়াল, পজিটিভ, নেগেটিভ আর রিলেটিভ। আমরা এই কম্প্রোমাইজ গুলো বলা। আচ্ছা, মাঝখানে একজন একটা প্রশ্ন করতে চাইছিলাম, আমি বলছিলাম আর একটু বলে নেই, তারপরে আপনার প্রশ্নটা কি ছিল? সোফার যা পড়ছি তার মধ্যে থেকে স্যার আমার কোশ্চেনটা এরকম ছিল যে স্ট্যাটিস্টিক্যাল ডেটাবেসটা কি আমাদের মেইন ডেটাবেস চেয়ে আলাদা হয়, যেটা হচ্ছে আমরা ওখান থেকে রেজাল্ট গুলো এনে এখানে রাখি, নাকি এটা একটা? না, এক্সেল ডেটাবেস হচ্ছে আপনার মেইন ডেটাবেস বলতে কি বোঝাচ্ছেন? মেইন ডেটাবেস বলতে যেখানে আমরা ইউজারের ইনফরমেশন গুলো রেখে দিলাম, যেমন হচ্ছে না, মেইন ডেটাবেস বলতে ডেইলি ট্রানজাকশনের জন্য ইউজ করেন ওই ডেটাবেস বোঝাচ্ছেন? জি স্যার এখানে আমার এক্সাক্ট ইনফরমেশন গুলো থাকবে যে কার স্যালারি কত, কার স্যালারি কত, মানে যে ডেটাবেসের উপর আপনার অফিস চলে প্রতিদিন অপারেশন করে, রাইট? ওইটাকে যদি আপনি মেইন ডেটাবেস দেন ওইটা স্ট্যাটিস্টিক্যাল ডেটাবেস হবে না, ওই ডেটাবেসের উপর তো গবেষণা হবে না। তাহলে গবেষণা হওয়ার জন্য এই ডেটাগুলোকেই অন্য আরেকটা ডেটাবেস বানায়া সাথে আরো অনেক ডেটাবেস আরো ডেটা দিতে পারেন, শুধু আপনার অফিসের না, আরো বিভিন্ন অফিসের বিভিন্ন জায়গার বিভিন্ন রকমের ডেটাবেস দিয়ে রাখবেন, যে ডেটাবেসের উপর ডেইলি ট্রানজাকশনের কোনো অপারেশন হবে না, শুধু গবেষণা হবে। এটা ক্লিয়ার করেন। ডেটাবেসটা কি আমার মেইন ডেটাবেসের ক্লোন হবে, আর আমি এখান থেকে মেইন ডেটাবেসের ক্লোন না আপনি না, মেইন ডেটাবেসের ক্লোন বলেন আর যেভাবেই বানান, আপনি ওই মানে আপনি ওই স্ট্যাটিস্টিক্যাল ডেটাবেসে তো আপনার কোনো কাজ নাই আপনার অফিসের লোক হিসাবে। আপনার ডেটাবেস তো ডেইলি ট্রানজাকশনের ডেটাবেস আছেই। ক্লিয়ার কিনা? জি স্যার। এখন আপনার তবে মূল ইউজার কিন্তু রিসার্চার, যেমন মেডিকেল ডেটাবেস, মূল ইউজার রিসার্চার, ওই ডেটাবেসে কিন্তু একজন ডক্টরও ইউজার, বাট ডক্টর, নার্স, পেশেন্ট এরাও তো ডেটাবেসের ইউজার হইতেই পারে না? হইতে পারে। এখন ওরা যদি ডেইলি ওই ডেটাবেসের উপর অপারেশন চালায়, হসপিটালের ফাংশনালিটি অ্যালাইভ রাখে, তাহলে ওই ডেটাবেসের উপর ভালো গবেষণা হবে না। রিসার্চারদের জন্য ডেটাবেসটাকে একটু আলাদাভাবে রাখা উচিত, ভালোভাবে গবেষণা হচ্ছে কিনা ওই ডেটাবেসের উপর সেটাই শুধু খেয়াল রাখা উচিত। এখন আপনি যদি একসাথে সব কাজ করেন যে এইটাই আমার মেইন ডেটাবেস, এইটাই আমার রিসার্চ, এখানেই রিসার্চ হবে, তাহলে রিসার্চাররা অনেক সময় এখানে কমফোর্ট ফিল করবে না। বুঝা গেছে? বুঝছি, ঠিক আছে স্যার। আচ্ছা, এখন আসেন ডেটা কম্প্রোমাইজের একটা এক্সাম্পল আমি দিই। ধরেন আমাদের একটা হসপিটালের ডেটাবেস আছে, মেডিকেল ডেটাবেস। এই ডেটাবেসে এই 5টা অ্যাট্রিবিউট আছে: এজ, আপনার সেক্স, জেন্ডার, এমপ্লয়ার, সোশ্যাল সিকিউরিটি নাম্বার আর ডায়াগনোসিস টাইপ। ডায়াগনোসিস টাইপ মানে হচ্ছে আপনার ওষুধটা কি। এরকম একটা ডেটাবেস আছে। এই ডেটাবেসে বেশ কিছু ডেটা আছে, প্রচুর ডেটা আছে ধরে নিচ্ছি। এই ডেটাবেসে একজন মেলভলেন্ট ইউজার আছে। মেলভলেন্ট ইউজার মানে যারা আসলে মেলভলেন্ট রিসার্চার মানে হচ্ছে যারা আসলে রিসার্চার না, অ্যাক্ট করে রিসার্চারের মতো, কিন্তু ওরা তলে তলে ব্যক্তিগত তথ্য দেখতে থাকে, ব্যক্তিগত তথ্য লিক আউট করে। এরকম একজন মেলভলেন্ট ইউজার এই ডেটাবেসে আছে, তাদেরকে আমরা সাধারণত স্নুপার বলি। স্নুপিং করে। এই মেলভলেন্ট ইউজার, ওই ডেটাবেসে একজন লোক আছে, যে লোকটার নাম হচ্ছে এক্স, ফর এক্সাম্পল মিস্টার এক্স। মিস্টার এক্স কে উনি ব্যক্তিগতভাবে চিনে, জাস্ট চিনে, হইতেই পারে যে আমার পাশে থাকে, আমার এলাকায় থাকে, আমার বন্ধু মানুষ বা আমার রিলেটিভ। মিস্টার এক্স কে উনি চিনে, এবং উনি এটাও জানে মিস্টার এক্স কোথায় চাকরি করে, এমপ্লয়ারের নাম জানে, আর মিস্টার এক্স এর বয়সটা জানে। ঠিক আছে?
উনি এখন এই মিস্টার এক্স এর একটা সেনসিটিভ একটা ভ্যালু ডেটা জানতে চাচ্ছে। কি জানতে চাচ্ছে? ডায়াগনোসিস টাইপ, ওই লোকটার অসুখটা কি সেটা জানতে চাচ্ছে। সেটা কিন্তু সে জানে না, জানার কোনো অধিকারও তার নাই। তার প্রতিবেশী হিসাবে তার বয়স জানে, তার নাম জানে, এগুলাই জানে। এখন এই স্নুপারটা তার অসুখটা কি, তার ডায়াগনোসিস টাইপটা কি সেটা জানতে চাচ্ছে। তো জানার জন্য তো আপনার ইন্ডিভিজুয়াল পরিচয় দিলে তো দিতে পারে না, এরকম তো দিতে পারে না। সিলেক্ট ডায়াগনোসিস টাইপ ফ্রম টেবিল নেম ওয়্যার এমপ্লয়ি নেম ইকুয়াল টু মিস্টার এক্স অথবা এন্ড বয়স ইকুয়াল টু 42, এরকম তো দিতে পারে না। লোকটার বয়স হচ্ছে 42 বছর, যাকে যে লোকটাকে সে চিনে। তো ওইরকম যেহেতু দিতে পারে না, সে এগ্রিগেটেড কোয়েরি চালাচ্ছে। দেখেন কিরকম ডেঞ্জারাস কাজ করতেছে। মিস্টার এক্স এর উপর ওই মেলভলেন্ট ইউজার এই মিস্টার এক্স এর ডায়াগনোসিস টাইপ জানার জন্য ডেটাবেজের উপর ওই মেলভলেন্ট ইউজার এই কোয়েরিটা চালাইছে। কি কোয়েরি চালাইছে? যে ডেটাবেজের উপর 42 বছরের লোক এবং সে মেইল পুরুষ এবং সে এবিসি তে চাকরি করে, এরকম কয়জন আছে। দেখেন কিরকম ধান্দাবাজ কাউন্ট। ডেটাবেজ কি তারা জানাবে না? জানাবে না। জি স্যার, জানাবে। জানাবে। এখন আপনার অনেকগুলো লজিক্যাল এন্ড দিছে, এন্ড দিলে কোয়েরির আউটপুট কি সংখ্যা বেশি হবে না কম হবে বলে আপনার মনে হয়? কম হবে। কম হবে, যেহেতু অনেকগুলা প্রত্যেকটা কন্ডিশন ফুলফিল হতে হবে। এখন সে এন্ড গুলা দিয়ে অ্যানসার পেয়ে গেছে ডাটাবেস থেকে যে এরকম রেকর্ড ডাটাবেজে একটাই আছে। জাস্ট কম্প্রোমাইজ কিভাবে এটা বোঝানোর জন্য, এই সংখ্যাটা আরো বেশি হতে পারে। ডাটাবেজে এরকম রেকর্ড কয়টা আছে? একটা। তার মানে সে কি নিশ্চিত হয়ে গেল যে ও যে লোকটারে চিনে, তার পাশের বাসায় থাকে মিস্টার এক্স, তার তথ্যটা এই ডাটাবেজে আছে। কারণ সবই তো মিলে গেছে, বয়স মিলে গেছে, মেইল মিলে গেছে, এবিসি তে চাকরি করে মিস্টার এক্স এর ডাটাটা ওই ডাটাবেজে আছে। একটা বড় ইনফরমেশন সে পেয়ে গেল। দেখেন কোনো কিছু কিন্তু সে চালায় না এগ্রিগেটেড কোয়েরি ছাড়া। নেক্সট কোয়েরি Q2 সে চালাইছে, আরেকটা লজিক্যাল এন্ড দিয়ে আরেকটা অ্যাট্রিবিউট অ্যাড করে দিচ্ছে যে 42 বছর, মেল এবং এবিসি তে চাকরি করে, সিজোফ্রেনিয়া ডায়াগনোসিস টাইপ আছে কিনা ডাটাবেজের থেকে কাউন্ট চালাইছে। এন্ড ডাটাবেজ তাকে যে অ্যানসারটা দিবে সেই অ্যানসারটা কি 1 হবে না, কাউন্টের সংখ্যা কি 1 হবে না 1 এর থেকে কম হবে না বেশি হবে? এক্সাক্ট মিলে গেলে 1 হবে। 1 হবেই স্যার। 1 হবেই। হবেই এরকম না, হবে না, তবে হবে মানে হতে পারে স্যার। যদি যেটা দিছে ওই টাইপের যদি থাকে তাহলে 1 আসবে। 1 এর বেশি আসবে কি? না না, সর্বোচ্চ 1 হবে। 1 এর বেশি আসবে না কখনো। কারণ লজিক্যাল এন্ড অ্যাড করছে তো, আইদার ম্যাক্সিমাম 1 হবে অথবা কি হবে 0 হবে। অথবা 0 হবে। জি স্যার, যদি 1 হয় তাহলে লোকটা কি ধরে নিল? মানে ওই ব্যক্তির ওই যারাই ব্যক্তি খুঁজতেছে। যারে খুঁজতেছে তার রোগটা ডায়াগনোসিস অসুখটা সিজোফ্রেনিয়া সে জেনে গেল। তাহলে আমরা বলতে পারি না ডাটাবেসটা তাকে পজিটিভলি কম্প্রোমাইজ, তার সাথে পজিটিভলি কম্প্রোমাইজড হইছে জি স্যার, বলে জি এই স্যার। কোয়েরির অ্যানসার মানে হচ্ছে হ্যাঁ তুমি যাকে খুঁজতেছো তার ডিজিজ সিজোফ্রেনিয়া, এটা হচ্ছে ভিতরকার মিনিং, রাইট? জি স্যার। আর অ্যানসার যদি 0 আসে তাহলে কি বুঝলো? তার মানে তার ডায়াগনস্টিক ওইটা না, মানে লোকটা ডাটাবেজে আছে কিন্তু অসুখটা কিন্তু- সিজোফ্রেনিয়া না। তাহলে ডাটাবেজ তারে বলে দিল না যে না অসুখ সিজোফ্রেনিয়া না, এটা বলে দিছে না? জি স্যার, তার মানে এটা কি এক ধরনের নেগেটিভ বা পার্শিয়াল কম্প্রোমাইজ না? জি স্যার। তাহলে দেখেন তো কিরকম ট্র্যাপে আপনাকে ফালাইছে, বুঝছেন? এবার ফার্স্ট কোয়েরিটা চালায়া ডাটাবেজ যখন অ্যানসার দিয়ে দিছে 1, এরপরে সেকেন্ড কোয়েরি চালানোর পর ডাটাবেজের আর হাত পা বাঁধা, আর কিচ্ছু করার নাই। হয় সহজ 1 পায়ে অ্যানসার গেছে স্যার। 1 অ্যানসার দিলেও ডাটাবেজ ধরা, বলেন 0 অ্যানসার দিলেও। ডাটাবেস দ্বারা এবার বুঝছেন? কে জানি জানতে যাচ্ছিলেন যে এগ্রিগেটেড কোয়েরি চালায় কিভাবে ব্যক্তিগত তথ্য জানে, দেখছেন এবার? জি স্যার, জি স্যার। স্যার খুব যেমন মজার স্যার জিনিস। মিন এবং ম্যাক্স চালাইতে দিলেও তো ধরা যাবে। ম্যাক্স সব যদি কিছু। দেই ওই প্রতিষ্ঠানের হ্যাঁ। সর্বোচ্চ হ্যাঁ, বিক্রি আরো অনেক পরিবর্তন হবে। এগুলা আমি তো মাত্র একটা ছোট্ট একটা এক্সাম্পল দিলাম, এরকম ভুরি ভুরি এক্সাম্পল আছে। স্যার এখন মাথা খুলছে স্যার। হ্যাঁ, খুব মজার জিনিস, মনোযোগ দিয়ে দেখেন। আচ্ছা, তার মানে ডাটাবেসটা পজিটিভলি অথবা নেগেটিভ কম্প্রোমাইজ করে ফেললো। আচ্ছা, এখন আসেন ডাটাবেসের উপর ডিটেল আমরা যাব একটু পরে। আরো কত ধরনের ইউজার আছে? প্রথমত হচ্ছে রিসার্চাররা হচ্ছে ডাটাবেসের মূল ইউজার, যারা অথরাইজড অনুমতিপ্রাপ্ত যে কোনো ধরনের এগ্রিগেটেড অপারেশন করার জন্য। সেকেন্ড হচ্ছে নন স্ট্যাটিস্টিক্যাল ইউজার, ওই যে যিনি প্রশ্ন করলেন আমার ডাটাবেসটা কি ক্লোন হবে কিনা। নন স্ট্যাটিস্টিক্যাল প্রচুর ইউজার থাকতে পারে, যেমন ফিজিশিয়ান নিজে থাকতে পারে, নার্স থাকতে পারে, হসপিটাল এমপ্লয়ি, পেশেন্ট, ওরা কিন্তু এই ডাটাবেসের উপর তাদের অধিকার থাকতেই পারে, যারা অথরাইজ ডাটাবেসের উপর কাজ করার জন্য। কিন্তু যদি এটা স্ট্যাটিস্টিক্যাল ডাটাবেস আপনি অ্যানাউন্সমেন্ট দিয়ে দেন, তাহলে যতই সে ডাক্তার হোক
যতই সে পেশেন্ট হোক, নার্স হোক, সে এগ্রিগেটেড কোয়েরি ছাড়া কিছু করতে পারবে না। এর জন্য স্ট্যাটিস্টিক্যাল ডাটাবেসকে আপনার যে রেগুলার ডাটাবেস তার থেকে আলাদা রাখে। ডেঞ্জারাস আমরা যাদেরকে নিয়ে এই টপিকটা পড়তেছি, যাদেরকে নিয়ে আমার সবচেয়ে বেশি চিন্তা, তারা কারা? 1 আর 2 না, স্নুপার। এই যে একটু আগে যে ইউজাররা দেখাইলাম, যে ইউজারটা কে দেখে আচ্ছা এই যে কোয়েরিটা দুইটা চালাইলো যে লোকটা, ডেটাবেসের পক্ষে কি কোনোদিন বোঝা সম্ভব এই লোকটা কি রিসার্চার না স্নুপার? সম্ভব না স্যার, সম্ভব না, কারণ এই ধরনের কোয়েরি তো রিসার্চাররা চালাইতেই পারে। দেখছেন কিরকম ডেঞ্জারাস জিনিস, স্নুপিং করতেছে তলে তলে, মাসের পর মাস, বছরের পর বছর আমার ডেটাবেস থেকে ব্যক্তিগত তথ্য তুলে যাচ্ছে, আর আমি ভাবতেছি রিসার্চাররা গবেষণা করে উল্টে ফেলেছে। এবার বুঝছেন? তাহলে আমাদের মেইন কনসার্ন হচ্ছে স্নুপারদের নিয়ে, যারা ডেটাবেসটার উপর ইমপ্রপার ইউজ করতেছে, কিন্তু তারা বাইরে থেকে কিভাবে মুখোশ পরা কিসের? রিসার্চারদের। ক্লিয়ার? জি স্যার। এখন এই ডেটাবেসটাকে ইনসিকিউরিটির জায়গাটা বুঝলেন, কম্প্রোমাইজ হয় সেটা বুঝলেন। আমরা সিকিউরিটি মেজারমেন্ট কত ভাবে নিতে পারি? আমরা অ্যাক্সেস রেস্ট্রিকশন করতে পারি, সবাইকে সব অ্যাক্সেস দিব না, যাকে আমার বিন্দু মাত্র সন্দেহ হবে তাদের কাছ থেকে আমি অ্যাক্সেস উঠায় নিব, এগ্রিগেটেড অপারেশন কেটে ফেলবো, সংখ্যা কমাই দিব, অনেক কিছু করতে পারি। এগুলো ডিটেইল আমি আসবো। কোয়েরি সেট রেস্ট্রিকশন একটা টার্ম আছে, মাইক্রো এগ্রিগেশন একটা টার্ম আছে, ডেটা পার্টিশন, আউটপুট পার্টিশন, অডিটিং। এই টেকনিকগুলো অ্যাপ্লাই করলে আপনার ডেটাবেসের উপর, স্ট্যাটিস্টিক্যাল ডাটার উপর কিছুটা হলেও ডেটাবেস কম্প্রোমাইজ হওয়াটা আটকায়, কমে, কিছুটা হলেও কমে। একদম নির্মূল করা কিন্তু আসলে যায় না, খুবই ডিফিকাল্ট। অ্যাক্সেস রেস্ট্রিকশনটা হলো কি, প্রত্যেকটা ইউজারকে অ্যাক্সেসটা যতটা পারে রেস্ট্রিক্ট করা যায়, কারণ এখানে আপনার কনফিডেন্সিয়ালিটির প্রায়োরিটি যেমন বেশি, আবার এট দ্য সেম টাইম একুরেট রিসার্চও হইতে হবে। তাই কনফিডেন্সিয়ালিটিকে ভায়োলেট করে তো একুরেট রিসার্চ করা যাবে না, তাইলে আপনার অ্যাক্সেসটা যতটা পারে রেস্ট্রিকশন করবেন। কারা স্নুপিং করছে এইটা বের করার অ্যালগরিদম আপনাকে বের করতে হবে, কে আসল রিসার্চার কে নকল রিসার্চার সেটা বের করার অ্যালগরিদম বের করতে হবে, কে কিরকম কোয়েরি বেশি বেশি চালাচ্ছে সেগুলা বোঝার ক্ষমতা আপনার সিস্টেমে থাকতে হবে, কেন চালাচ্ছে, কখন চালাচ্ছে, মানে গতিবিধি সবসময় পর্যবেক্ষণ করা যাকে বলে, তাই না? ডাটাবেসের উপর কে কি করতেছে এইটা বুঝে আপনি যে কোনো মুহূর্তে যে কারো অ্যাক্সেসটা রেস্ট্রিক্ট করে দিতে পারেন। এটা হচ্ছে একদম সহজতম একটা উপায়, তাহলে আপনার কিছুটা হলেও কমবে। ঠিক আছে, সেকেন্ড যে টেকনিকটা বা নতুন যে টেকনিকটা সেটা হচ্ছে কোয়েরি সেট কন্ট্রোলটা দেখবো। এটা একটু নতুন টেকনিক, স্ট্যাটিস্টিক্যাল ডাটাবেসের উপর। টেকনিকটা খুব সিম্পল বা খুব ইফেক্টিভ। এটা বুঝতে গিয়ে বলতে গিয়ে আমাদের মধ্যে এটার মধ্যে 3টা পার্ট আছে আসলে। কোয়েরি সেট রেস্ট্রিকশনের মধ্যে কোয়েরি সাইজটা কন্ট্রোল করতে পারি, কোয়েরি সেট ওভারল্যাপটা কন্ট্রোল করতে পারি, অথবা কোয়েরি গুলাকে নিয়ে আমি অডিট করতে পারি। চলেন এগুলো একটা একটা করে শুরু করি। প্রথমে হচ্ছে কোয়েরি সাইজ কন্ট্রোল, এটাকে আবার কোয়েরি সেট সাইজ কন্ট্রোলও বলে, একই। এই প্রথমটা পড়তেছি আমরা, এটা হচ্ছে নাম্বার 1। ওকে, কোয়েরি সাইজ কন্ট্রোল বলতে কি হতে পারে দেখি, নাম শুনে একটু গেস করেন। আপনার তো ঘটনাটা বুঝলেন, আমার অনিরাপত্তার জায়গাটা, ডেটাবেসের অনিরাপত্তার জায়গাটা তো আপনারা বুঝলেন। এখন কি করলে ডেটাবেসকে, স্ট্যাটিস্টিক্যাল ডেটাবেসকে স্নুপারদের হাত থেকে বাঁচানো যাবে, তার একটা ওয়ে হচ্ছে কোয়েরি সাইজ কন্ট্রোল। এখানে সাইজ কি কি কন্ট্রোল করবেন, কি মনে হয় নাম শুনে? স্যার এখানে সাইজ কন্ট্রোল মানে আমার মনে হচ্ছে বোঝাচ্ছে পাইপিং, মানে আপনি মানে কতটা ফিল্টারিং করতে পারবেন হাইয়েস্ট, এখানে এইটার উপরে এইটা, এটার উপরে এরকম জাস্ট। আচ্ছা স্যার, এখানে মনে হয় যেমন এর আগে এন্ড গেট, এর আগে যেমন এন্ড গেট ইউজ করলাম না, হ্যাঁ হ্যাঁ, ওই ধরনের এন্ড গেট মানে বেশি যাতে না ইউজ করা যায়, এটা কন্ট্রোলিং করা, এর ক্ষেত্রে হতে পারে এরকম। আচ্ছা, লজিক্যাল অপারেশন। আর আচ্ছা, একজন বললেন যে ফিল্টারিংটা বেশি করা, এটার উপর ওইটা, ওইটার উপর এইটা। আরেকজন বললেন এন্ড অপারেশন না করা, বেশি এন্ড অপারেশন করলে কম কম রেকর্ড আসে, স্নুপারদের কাছে খুব সহজে তথ্য লিক আউট হয়ে যায়, তাই তো? ওই আশঙ্কায় না? জি। আচ্ছা, আর কেউ? আচ্ছা, ঠিক স্যার আছে। অ্যাগ্রিগেট ফাংশনের সাইজ গুলো কমানো, বেশি করতে দিব। সংখ্যা। জি স্যার। যে আপনি 3টা অ্যাগ্রিগেশন অপারেশন তারে দিবেন, হ্যাঁ দিব না, বেশি দিব না। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এই জিনিসটা হচ্ছে কি এরকম, আমি একটা ছবি দেখাই তাইলে আপনারা বুঝবেন। এটা হচ্ছে আপনার ডেটাবেস, স্ট্যাটিস্টিক্যাল ডেটাবেস। কোয়েরি দুটো एग्जांपल আছে, বাম পাশেরটা আগে দেখেন, এই যে এটা যেটা আমি সার্কেল করলাম, আরেকটা হচ্ছে পরে ডান পাশেরটা দেখুন। কোয়েরি 1, এই ডেটাবেসের উপর একটা কোয়েরি চলছে, কোয়েরি 1। কোয়েরি চলার পর ডেটাবেসের সাথে একটা আমি কি ক্লাস করি জীবনে? হ্যালো,
ডেটাবেজের উপর দেখেন কোয়েরি 1টা চলছে, কোয়েরি 1টা চলার পর এই হচ্ছে আপনার কোয়েরি 1 এর রেজাল্ট, এই বক্সটা, তাই না? তারপর একটা ডটেড অংশ আছে, এখানে লেখা আছে কে, পুরাটা কে, এই ডটেড লাইন থেকে এই পর্যন্ত পুরাটা কে। আর এটা হচ্ছে কোয়েরির রেজাল্ট, এটা হচ্ছে কোয়েরি রেজাল্ট, এটা হচ্ছে কোয়েরি 1 রেজাল্ট, আর এটা হচ্ছে কে। এরকম যদি সিনারিও ক্রিয়েট হয় তখন ডেটাবেস তাকে নো বলবে, কিছু দেখাবে না এজ ইফ। আর সিনারিওটা যদি এরকম হয়, দেখেন এখন কেটা কিন্তু ছোট, কোয়েরি রেজাল্টটা হচ্ছে পুরাটা কোয়েরি 2 রেজাল্ট, এই কোয়েরি যেটা চালাইছে তার আউটপুটটা আর কি, যতটুকু তার থেকে কে ছোট। তখন বলছে আপনি ইয়েস, আপনাকে রেকর্ড দেখাবে। এখন একটু দেখি বলতে কি বোঝানো হয়েছে, কে বলেন তো, কে তো একটা ভ্যারিয়েবল বুঝাই যাচ্ছে। স্যার নাম্বার অফ রো হতে পারে স্যার। কে এর মানটা যদি বামের ছবিতে মনে হচ্ছে কিছু একটা থেকে বড় হয় তাহলে নো, কে এর মানটা যদি ছোট থাকে তাহলে ইয়েস। ব্যাপারটা এরকম লাগছে না ছবি দেখে? জি স্যার। হ্যাঁ, তাহলে এখন গেস করেন তো কে কে হচ্ছে, আপনি একটা ভ্যারিয়েবল একটা থ্রেশহোল্ডিং দিয়ে দিবেন, তার কম বেশির উপর একটা সিদ্ধান্ত আসবে, কম হলে এই সিদ্ধান্ত, বেশি হলে এই সিদ্ধান্ত। কি হতে পারে কে? কেটা ধরতে পারলেই হয়ে যাবে। কে এটা কি অ্যাকচুয়াল রেজাল্ট যেটা সেটা? না, সেটা তো কোয়েরি 1 এর রেজাল্ট, কোয়েরি 2 এর রেজাল্ট। আচ্ছা, জিনিসটা সাইজ বুঝাইছে। আচ্ছা, জিনিসটা হচ্ছে মিনিমাম নাম্বার অফ, আচ্ছা জিনিসটা হচ্ছে কি যে কে হচ্ছে একটা থ্রেশহোল্ডিং ভ্যালু। ধরেন আপনার একটা ডেটাবেজে 10টা রেকর্ড আছে, কয়টা আছে? 10টা রেকর্ড আছে। এখন আপনার জন্য আমি কে দিয়ে দিলাম 4, আপনার কে হচ্ছে 4, মানে 4 মানে আপনি 4 বলতে 4টা রেকর্ড আসলে। আর এই ডেটাবেজে টোটাল রেকর্ডই আছে 10টা। এখন আপনি কোয়েরি 1 এ এমন একটা কোয়েরি চালাইছেন যে কোয়েরির আউটপুট হচ্ছে 6টা রেকর্ড আসে, ওই 10টা থেকে কয়টা রেকর্ড বের হয়ে আসে? 6টা রেকর্ড বের হয়ে আসে, খেয়াল করেন, ঠিক আছে? এখন আপনার জন্য কে নির্ধারিত আছে 4, খেয়াল করেন, আপনার জন্য কে নির্ধারিত আছে কি 4। এখন আপনি বলেন আপনি কি কোন কোয়েরিটা চালাইছেন, কোয়েরি 1 চালাইছেন না কোয়েরি 2 চালাইছেন? কোন ছবির দিকে যায়? সর্বনিম্নটা চালাইছি 1 না 2? স্যার কোয়েরি 1। 1। তা কি সমস্যা হয়েছে এখানে? আপনাকে যে রেজাল্ট দেখাইলেন না, লোকটাকে যে আউট বললেন যে না তোমাকে কোনো রেজাল্ট দেখাবো না, সমস্যাটা কি হয়েছে? সাইজ কিন্তু সেই করছে 6। তাতে সমস্যাটা কি? স্যার থ্রেশহোল্ড ভ্যালুর বাইরে চলে গেছে, দেখাবে না। ধরেন এই থ্রেশহোল্ড ভ্যালুটা 4, এটা একটু বুঝতে সমস্যা হয়েছে। থ্রেশহোল্ড ভ্যালুটা 4 হলে ভালো না থ্রেশহোল্ড ভ্যালুটা ধরেন 8 রাখলে ভালো হতো? কোন কি করলে আপনার ডেটাবেস নিরাপদ? 4 রাখলে ভালো স্যার। 4 রাখলে ভালো না? তাহলে বুঝেন নাই। 8 রাখতে ভালো। 8 রাখলে কেন ভালো? কারণ স্যার আমি থ্রেশহোল্ড ভ্যালু যত বেশি রাখবো, আমার কোয়েরি রেজাল্ট যদি তার থেকে বেশি না হয় তাহলে তো আমার মানে রেজাল্টটা দিবে না, ইয়েস দিবে না। ভেরি গুড, রেজাল্ট বেশি পাবো। তার মানে আপনার ডেটাবেজে টোটাল রেকর্ড আছে 10টা, আপনার থ্রেশহোল্ডিং ভ্যালু আপনি 8 করে রাখছি আমি আপনার। অর্থাৎ আপনি এমন কোন কোয়েরি চালাতে পারবেন না যে কোয়েরির আউটপুটের রেকর্ডের সংখ্যা 8 এর কম হবে। যাই কোয়েরি চালান টোটাল রেকর্ড 8 এর বেশি হইতে হবে। আমি কি বুঝাইতে পারছি? জি স্যার। তার মানে ওই যে কাউন্ট অপারেশন যে স্নুপারটা একটু আগে করলো, ওই লোকটার থ্রেশহোল্ডিং ভ্যালু যদি 8 থাকতো সে কি ওই রেকর্ডগুলো দেখতে পাইতো যে কাউন্ট? স্যার আর একটু পরের যে কন্ডিশন সেটা পারতো না। তার মানে থ্রেশহোল্ডিং ভ্যালু আপনার যদি কাউকে সন্দেহ হয় তার কে কি করে দিবেন? পট করে বাড়াই দিবেন। কে যদি আপনি করেন সে ফর এক্সাম্পল 2, তার মানে কি যে 10টা রেকর্ডের মধ্যে এমন সব কোয়েরি সে চালাতে পারবে যে কোয়েরির আউটপুট রেকর্ডের সংখ্যা 2 এর বেশি, তার মানে 3টা রেকর্ড আউটপুট হিসাবে আসবে, এরকম কোয়েরি সে চালাতে পারবে। তো 3টা রেকর্ড যদি আউটপুট হিসাবে আসে তাহলে কি স্নুপারদের সুবিধা বেশি নাকি থ্রেশহোল্ডিং ভ্যালু 8 হলে মিনিমাম 8টা রেকর্ড আউটপুট হিসাবে আসতেই হবে? 8টা রেকর্ড আউটপুট হিসাবে আসলে স্নুপারদের সুবিধা বেশি কোনটা? 3টা আসলে
তিনটে আসলে সুবিধা বেশি। তাহলে তিনটে আসছে কি, কিসের কারণে স্নুপার আরামটা পেয়ে গেল? থ্রেশহোল্ডিং ভ্যালু আপনার কে কম রাখছেন, তাই রাইট? জি জি এবার বুঝছেন? তার মানে এই যে নো বলছে, কারণ আপনি যে আপনার জন্য যে নির্ধারিত কে ছিল সেই কে 8, কিন্তু আপনি যে কোয়েরিটা চালাইছেন সেই কোয়েরির রেজাল্টের সংখ্যা হচ্ছে সে 4টা। তার মানে 8 এর থেকে 4 কম, তাই আপনাকে বলছে আপনাকে কোনো রেকর্ডই আমি দেখাবো না ডাটাবেস। আর এইখানে দেখাইছে কেন? আপনার জন্য নির্ধারিত কে হচ্ছে বলেন 8, আপনি যে রেকর্ড সংখ্যা চালাইছেন সেই সেটা রেকর্ড 8 সংখ্যা 8 এর থেকে বেশি ধরে নিলাম, এই টোটাল রেকর্ড সংখ্যা এটা হচ্ছে 9। 10টা রেকর্ডের মধ্যে 9টা রেকর্ড আউটপুটে আসছে, তো কিভাবে আপনি ডাটাবেস কম্প্রোমাইজ হবে? ওই লোকের তো বুঝতে আরো 1 বছর লাগবে, রাইট? জি স্যার। তো এইটা হচ্ছে কোয়েরি সাইজ কন্ট্রোল, এই মেকানিজমটাই এইখানে এই জিনিসগুলা এক্সপ্লেইন করব আমি, কে এর ভ্যালু কার কার সাথে রিলেটেড। সিনারিওটা বোঝা গেছে না সবাই? জি স্যার। এখন আসেন কে ফিক্স করাটা কিভাবে করব। একটা ডেটাবেজে আপনার 500 রেকর্ড আছে, আপনার লোকটাকে যদি প্রায় সন্দেহ হয়, আপনি কি করেন? 2 দিন পর পর তার কে বাড়ায় দেন। আপনি তো বলেন যে কে হলো আজকে আপনার কে 20, যাই দেখবা 20টার কমে রেকর্ড দেখতে পারবেন। আরো সন্দেহ হয়েছে, কে বাড়ায় দিয়ে 50, কে বাড়ায় দিয়ে 100 করলেন, 100টা করে রেকর্ড তার আসে মিনিমাম। সেই লোক কাজ করবে কেমনে, রিসার্চ করবে কেমনে? ইচ্ছা মতো কে বাড়ানো যাবে? রাইট? একটা প্রশ্ন হয় কিনা? জি স্যার, সে তো এক্সাক্ট ডাটা পাবে না। হ্যাঁ, তাই ভালো রিসার্চ তো হবে না। আবার আপনি ডাটাবেস হিসাবে চিন্তা করতেছেন, ওই লোক তো রিসার্চ করে না, স্নুপিং করে, রিসেন্ট বাড়ায়া। তে হয়ে গেল না রিসার্চার বা স্নুপারের সাথে আপনার একটা কনফ্লিক্ট। এর জন্য কে ম্যাক্সিমাম কত করা যেতে পারে, কার ভ্যালু কত হতে পারে, এই আলোচনাটা এখন করব। এটার জন্য আমার আরো 2টা ভ্যারিয়েবল আসছে, একটা হচ্ছে সি আর একটা হচ্ছে বলেন কি এল। সি হচ্ছে কি একটু দেখি, ওকে হ্যাঁ, সি হচ্ছে আপনার যে কোয়েরিটা আপনি চালাইছেন সেই কোয়েরির টোটাল আউটপুট সংখ্যা হচ্ছে সি, আর এল হচ্ছে ডেটাবেজের টোটাল সাইজ। তাহলে একটু আগে আমরা যে এক্সাম্পলটা দিলাম, এল কত ছিল আমাদের ডেটাবেজে? 10। 10 মানে ডেটাবেজের টোটাল রেকর্ড, এটা হচ্ছে এল। ক্লিয়ার? আর সি হচ্ছে আপনি যে কোয়েরি চালাইছেন তার ট্রু আউটপুট কয়টা আসার কথা। ঠিক আছে? তো এই কে এর ভ্যালুটা এই কার কার মাঝে হবে দেখেন। কে এর ভ্যালুটা আপনি যেই কোয়েরিটা চালাইছেন সেই কোয়েরি টোটাল, একটা কোয়েরির যে টোটাল রেকর্ড, মানে একটা কোয়েরি যে চালাইছেন তার যে আউটপুট হিসাবে ইজ দ্য নাম্বার অফ রেকর্ড ইনক্লুডেড ইন দ্য রেসপন্স অফ দ্য, হ্যাঁ, আপনি যে টোটাল যে কোয়েরিটা চালাইছেন তার আউটপুট হিসাবে যে ভ্যালুটা আসার কথা সেটা হচ্ছে সি। কে এর মান সি এর থেকে কম হইতে হবে, রাইট? জি স্যার। কম হইতে হবে, এবং সি এর মান এল মাইনাস কে এর থেকে কম হইতে হবে। এটা মানে হচ্ছে জিনিসটা এরকম, আমি এক্সাম্পলটা না দিলে আসলে বুঝবেন না। আমরা একটা কে ধরেই নিই, ধরে নিচ্ছি কে হচ্ছে 3। এটা কি ইন্ডিকেট করে? আপনি যাই কোয়েরি চালান না কেন সেই কোয়েরির রেকর্ডের সংখ্যা 3 এর থেকে কম অথবা 3 এর বেশি অথবা সমান হইতে পারবে। ব্যাপারটা এটা, রাইট? তাই তো? জি স্যার। আর এল হচ্ছে টোটাল রেকর্ড আছে আমার টেবিলে কয়টা বলেন? 10টা। 10টা। এখন আমি বসাই 3 লেস দেন অর ইকুয়াল টু, আমি সিটা একটু পরে বসাচ্ছি, এখানে আমি সি এর ভ্যালুটা বসাবো, আমি একটু ঘরটা ফাঁকা রাখি। লেস দেন অর ইকুয়াল টু এল মাইনাস কে, কত বলেন? 10 মাইনাস 3। 10 মাইনাস কে, হ্যাঁ, কত সেটা? 10 মাইনাস 3, সেটা কত? 7। 7। তার মানে এই যে সি টোটাল, আপনি এমন সব কোয়েরি চালাতে পারবেন যে কোয়েরির আউটপুট গুলা 3 এর থেকে 7 এর মধ্যে হবে। কথা বোঝা গেছে? 3 এর থেকে 3 এর তো বেশি হইতেই হবে, তাই না? কে 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 তাই না? রাইট? জি স্যার, জি স্যার। হ্যাঁ, সি এর ভ্যালুটা আপনি এমন কোয়েরি চালান যাতে সি এর ভ্যালু 4 আসে, কোনো অসুবিধা নাই। এমন কোয়েরি চালান যাতে সি এর ভ্যালু 5 আসে, কোনো অসুবিধা নাই, ডেটাবেস সিকিউর। এমন কোয়েরি চালান যেন সি এর ভ্যালু বলেন 6 আসে, কোনো অসুবিধা নাই। এমন কোয়েরি চালান যেন সি এর ভ্যালু 7 আসে, কোনো অসুবিধা নাই। এমন কোয়েরি চালান যেন সি এর ভ্যালু 8 আসে, দেখেন আবার অসুবিধা। জি স্যার, 8 আসলে ইয়ে হয়ে যায়। অসুবিধা 8 আসলে এখন কেন অসুবিধা? আপনার ডেটাবেস তো সিকিউর, যত বেশি আসে তত তো সিকিউর। 10টা রেকর্ডের মধ্যে 8টা রেকর্ড আসলো আউটপুটে, এটা আসতে মানা করছে কেন? মানে এই সাইডের কন্ডিশনটা কেন দরকার হইলো? এল মাইনাস কে থেকে এল মাইনাস কে টা সি এর থেকে বড় থাকবে বা সমান থাকবে কেন? বুঝছেন? তখন স্যার রিসার্চাররা ভেরি গুড, কারণ ভালো রিসার্চ হবে না তো।
তাহলে এই বাইন্ডিংসটা যদি আমি না দিতাম, যে কেউ কে বাড়াই দিত, ধরেন আপনার টোটাল রেকর্ড হচ্ছে ডাটাবেজে 100টা, আপনি কে বাড়াইতে বাড়াইতে 90 করে ফেলছেন, তাহলে কোনোদিন ওই ডাটাবেজে রিসার্চ হবে? না স্যার। তাই আপনাকে বলছে খুব বেশি রেকর্ড আসবে এরকম করেও তুমি চালাইতে পারবা না, কারণ রিসার্চারদের কিন্তু ছোট ছোট রেকর্ড আউটপুট হিসাবে দেখা দরকার, সেরকমও পারবা না। আবার আমি যে থ্রেশহোল্ডিং ভ্যালু দিলাম তার থেকে কমের রেকর্ড আসবে এরকমও পারবা না। এবার ক্লিয়ার কিনা? তার মানে স্যার বাউন্ডারি সেট করে দেওয়া আছে। বাউন্ডারি সেট করছে, তার মানে 10টা রেকর্ড থাকলে কে যদি 3 হয়, তাহলে আপনাকে এমন সব কোয়েরি চালাইতে হবে যে কোয়েরি আউটপুট গুলা 3 থেকে 7 এর মধ্যে বিচরণ করবে। 3 এর কম হলে ইনসিকিউরিটি, আর 7 এর বেশি হলে বলেন ওই যে দেখছেন কনফিডেন্সিয়ালিটি ভার্সেস অ্যাকুরেসি। এখন কনফিডেন্সিয়ালিটি আমার উপর নাকশ হবে না অ্যাকুরেসি আমার উপর নাকশ হবে? এখন স্যার উপরেরটা কি আসলে ম্যান্ডেটরি? যদি সে ভুল কোয়েরি করে বেশি ডাটা নিয়ে আসে, সেটা আমরা যারা মানে যে সিস্টেমটা প্রোভাইড করতেছে তাদের তো সমস্যা নেই, রিসার্চারদের ব্যর্থতা সেটা। রিসার্চারদের ব্যর্থতা তো না, রিসার্চাররা যদি এখন ভালো রিসার্চ করতে চায়, অনেক ক্ষেত্রে বাইন্ডিং দিয়ে দিলে তাদের সুবিধা হয় কি, যে এর বেশি রেকর্ড আসলে তার রিসার্চ করতে অসুবিধা হয়, এন্ড আপনি বাইন্ডিংস দিলে তার অ্যাকুরেসিতে সমস্যা। আপনার চিন্তা কি রিসার্চারদের দিয়ে ভালো অ্যাকুরেট রিসার্চ করানোর জন্য তাদেরকেও এমন ভাবে পরিচালনা করা যেন অ্যাকুরেট রিসার্চ হয়। বেশি বেশি রেকর্ড আসলে আননেসেসারি, ঠিক আছে? এখন আপনি যেটা বলছেন ডান সাইড, এটা কি মাস্ট কিনা? এটার কোনোটাই মাস্ট না, এটা হচ্ছে একটা থাম রুল। আপনি না মানেন কোনো অসুবিধা আছে? এটা আপনার ডাটাবেজ, আপনি বুঝবেন। এবার বোঝা গেছে? আপনি কেউ তো নাও দিতে পারেন, কথা বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, এখন আসেন নিচেরটা কি। এটা গেল আপনার আউটপুট কোয়েরির সংখ্যা কিরকম হইতে পারে। নিচেরটা হচ্ছে কে কত হইতে পারে। স্যার কোনো একটা ডাটাবেজে যদি 100টা রেকর্ড থাকে, কেউ ইচ্ছা করলেই কি কোনো লোকের কে 70 করে দিতে পারবে, 75 করে দিতে পারবে? প্রশ্ন আসে কিনা? এতটাই কি ফ্রিডম আছে স্নুপারদের আটকানোর নামে? অ্যানসারটা হচ্ছে কে এর ভ্যালু কখনোই এই রেঞ্জের বাইরে হইতে পারবে না। সেটা কি? কে এর ভ্যালু বলেন 0 থেকে ম্যাক্সিমাম হাফ অফ দ্য টোটাল রেকর্ড অফ দ্য ডাটাবেস হবে। তার মানে 100টা ডাটাবেস থাকলে আপনি হাইয়েস্ট কে এর ভ্যালু কত করতে পারবেন? 50। 10টা রেকর্ড থাকলে যতই স্নুপিং হোক হাইয়েস্ট কে এর ভ্যালু কত করতে পারবেন? 5। হাইয়েস্ট হ্যাঁ, মানে 5 এর থেকে 0 এর মধ্যে আপনি রাখতে পারবেন। আর এটা ইন্টারন্যাশনাল রুলস। এটা ইন্টারন্যাশনাল রুল বলা যাবে না, এগুলা রিসার্চ মানে রিসার্চ করে পাওয়া গেছে। হ্যাঁ, স্ট্যাটিস্টিক্যাল ডাটাবেসে এতদিন গবেষণা করে এই থাম্ব রুলগুলো পাওয়া গেছে। হ্যাঁ বলেন স্যার। আমার আরেকটা কোশ্চেন, সেটা হচ্ছে আমি মেবি একটু উইয়ার্ড কোশ্চেন করবো এখন। সেটা হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল ডেটাবেস যদি আমার শুধুমাত্র এগ্রিগেট কোয়েরি এলাউ করে, আর এগ্রিগেট কোয়েরি আমরা জানি অনেকগুলা রোর উপরে সে প্রসেস করে একটা রেজাল্ট দেয়, ঠিক আছে? তো আপনি যদি এবি যে এভারেজ করেন অথবা হচ্ছে কাউন্ট দেখেন, তখন কিন্তু আপনাকে একটা দিবে। সো আমার আচ্ছা বুঝতে পারছি, আপনি ওই যে কে এর ভ্যালু 3টা কেমনে আবার হয়? এক্স্যাক্টলি। যদি আমি 3টার নিচে তাকে এলাউ না করি, তাহলে তো সে ওই রেজাল্ট জীবনেও পাবে না। আবার যদি আমি তাকে 3টা করি, ভেরি গুড বুঝছি আপনার কোয়েরিটা, আমি বুঝে গেছি। সে একটা পয়েন্ট, এখন আমি যদি তাকে 3টা রেজাল্টের জন্য এলাউ করি, তখন কিন্তু তাকে সিলেক্ট কোয়েরি করতে হবে অথবা গ্রুপ বাই কোয়েরি করতে হবে, হুইচ ইজ নট এ এগ্রিগেট অপারেশন না। আচ্ছা, এখন আপনার প্রশ্ন উত্তর হচ্ছে এই যে একটু আগে আমরা যে কোয়েরিটা দেখালাম একটা एग्जांपल হিসেবে, সেখানে কাউন্টের ভ্যালু কত আসছিল বলেন? 1 আসছিল না? ওই যে 42 অমুক অমুক, ওই যে আপনি রেসপন্স করেন তাহলে ভালো হবে। 1 আসছিল না? জি স্যার। আচ্ছা 1 আসছিল। এখন ওইখানে যদি কাউন্টের ভ্যালু 5 আসতো, তার মানে কি 5টা রেকর্ড না, 5টা রো না? 5 জন আছে মানে কি 5টা রো? আচ্ছা, মানে এইটাই হচ্ছে কি, এখন বুঝছেন? আমি যদি বলে দেই আপনার কাউন্ট অপারেশনের বেলায় আপনার কে হচ্ছে 5, তার মানে আপনি কোনো কাউন্ট অপারেশন চালাতে পারবেন না যেই কাউন্ট অপারেশনের আউটপুট 5 এর কম আসবে। আচ্ছা, রেজাল্টের ভ্যালু 5টা রেকর্ড। হ্যাঁ আচ্ছা, বুঝছেন? একটাই ভ্যালু আসছে, 5 আসছে, আউটপুট আসছে কাউন্ট 5। কাউন্ট 5 মানে কিন্তু 5টা রেকর্ডের কথা বলছে, 5 জন আছে এরকম। আচ্ছা, ঠিক আছে স্যার, বুঝছেন কি না? থ্যাংক ইউ স্যার। জি স্যার। ওকে, ঠিক আছে। নেক্সট আসেন, আমরা আরেকটু দ্রুত যাই, অনেক বাকি আছে। তাইলে স্যার টোটাল নাম্বারটা কি কখনোই পাওয়া সম্ভব না এরকম? কোন টোটাল নাম্বারটা? আমি কাউন্টে যদি বললাম যে আমার ডাটাবেসে এই 42 বছর বয়সী কতজন আছে,
হ্যাঁ টোটাল কাউন্টের যে ভ্যালুটা এটা কি কখনোই পাওয়া সম্ভব না? মানে একদম আপনি জেনুইন রিসার্চার হিসাবে বলতেছেন না স্নুপার হিসাবে? রিসার্চার হিসাবে, রিসার্চার হিসাবে বললে ওই যে যদি সে ভালো রিসার্চার হয় তাহলে তো আমি তারকে 5 রাখবো কেন? আমরা তো এক ধাপে ধাপে আসবো, কিভাবে স্নুপার আর কিভাবে রিসার্চার বুঝবেন কিভাবে? এটা না বুঝে তো গড়পড়তায় সবারকে আপনি 5 করে দিবেন না, এগুলো ইন্ডিভিজুয়ালকে দিবেন। কথা বুঝছেন? স্নুপার হইলে তারকে আপনি কে 5 করলেন? আপনি যদি মনে করেন যে এই একটা লোক 2 বছর ধরে এই ডাটাবেজে রিসার্চ করে ভালো কাজ করতেছে, সে স্নুপিং করে না, হ্যাঁ আমার অ্যালগরিদম দিয়ে আমি দেখছি সে ভালো কাজ করে, তার কে ভ্যালু কম রাখবেন, তাহলে তো ট্রু ভ্যালুটা পাবে সে। কথা বুঝা গেছে? আরেকটা জিনিস কি, রিসার্চারদের কার মাইক্রোফোন এটা? হ্যালো, সুমন, সুমন, আচ্ছা যেটা বলতে চাচ্ছিলাম, এই যে খেয়ে হারাই ফেলছি, কি জানি বলতে, ও হ্যাঁ, রিসার্চারদের রিসার্চ করার জন্য এগ্রিগেটেড অপারেশন গুলো দিছে। একটা জিনিস দেখেন, যে ধরেন আপনি একটা ডেটাবেজের উপর গুনলেন যে এই জিনিসটা কয়টা আছে, ফর কাউন্ট দিয়ে আমরা বোঝাচ্ছি, যে কাউন্টের রেজাল্ট আসলো 19টা, ট্রু ভ্যালু হচ্ছে 19টা। কে এর কারণে, কে এর বাধ্যবাধকতার কারণে রিসার্চার জানলো কাউন্টের ভ্যালু 21টা ফর এক্সাম্পল, তাহলে 2টাকে সে ফলস আইডেন্টিফাই করছে, মানে 2টা ট্রু না, 2টা কাউন্টে আসার কথা ছিল না, তাই না? কে এর কারণে সে 21টা পাইছে। এই 21 ধরেও যদি সে রিসার্চ করে, রিসার্চ কি খুব খারাপ হবে? হবে না, তাই না? তো এরকম ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা গেছে একদম এক্সাক্ট ইনফরমেশন আসলে না জানলেও ভালো রিসার্চ হয়। এর জন্য আসলে এই ফ্লেক্সিবিলিটি গুলার কারণে সিকিউরিটির এই অ্যালগরিদম গুলা, নাহলে তো এগুলা অ্যাপ্লাই করা যাইতো না। রিসার্চার যদি বলে আমার 19-এর 19টাই লাগবে, তাহলে তো তাকে একদম এক্স্যাক্টলি আউটপুট, মানে কে এর কোনো লিমিটেশনই দেওয়া যাবে না। এক্স্যাক্টলি তুমি যা জানতে চাও তুমি কোয়েরি বের করে দেখে নাও, তোমার জন্য কোনো লিমিটেশন নেই। এন্ড সে যদি স্নুপার হয়ে যায় তাহলে তো ডেঞ্জারাস। এর জন্য রিসার্চারদেরও একটা থ্রেশহোল্ডিং ভ্যালু আছে, যে হ্যাঁ মোটামুটি এই অফিসের এভারেজ স্যালারি 70 থেকে 80,000 টাকা, এটা বুঝলে আমি বুঝে ফেলবো এই অফিসের নেচার কেমন। এই অফিসের হাইয়েস্ট স্যালারি 5 লক্ষ থেকে 5.5 লক্ষ 6 লক্ষ টাকার মধ্যে হয়, তাতেই বুঝে ফেলা যাবে। এক্স্যাক্টলি ম্যাক্স ভ্যালুটা কত সেটাও জানার দরকার, তাতেই ভালো রিসার্চ হবে। আমি কি বুঝাইতে পারলাম? আচ্ছা, এখন আসেন স্নুপাররা কিভাবে স্নুপিং করে। আমরা তো একটু আগে দেখলাম, এটার একটা এক্সাম্পল দেখলাম। এখানে একটু ফর্মালি জিনিসটা দেখতেছি। প্রথমে ওই ডাটাবেসটার উপরই, মেডিকেল ডাটাবেস যেটার উপর 5টা অ্যাট্রিবিউট ছিল, প্রথমে একটা লোক কোয়েরি চালাইছে ডাটাবেজের উপর ফিমেল কতজন আছে। আপনি একটু খালি দেখেন কত মজার এক্সাম্পল এবং কত ডেঞ্জারাস এক্সাম্পল। লোকটা ডাটাবেজের উপর সে ধরেন আমার 100টা রেকর্ড আছে, প্রথমে সে কোয়েরি চালাইছে ডাটাবেজের উপর ফিমেল কয়জন আছে, ডাটাবেজ অ্যানসার দিছে এ সংখ্যক ফিমেল আছে, ধরে নিচ্ছে 100টার মধ্যে ফিমেল আছে 45 জন, 45টা রেকর্ড আছে এরকম। এই কোয়েরিটা যদি কোনো কেউ চালায়, ডাটাবেজের পক্ষে কোনোদিন কি কোনোভাবে বিন্দু মাত্র সন্দেহ করার সুযোগ আছে যে এই লোকটা স্নুপার হইতে পারে? স্নুপাররা এরকম কোন মানে কি বলে একটা জেনেরিক কোয়েরি চালাবে এতগুলা রেকর্ড আসবে? কি মনে হয়? স্যার চালাবে না। তাহলে ডাটাবেজের ফার্স্ট ইমপ্রেশন কি হলো? লোকটা কি হবে? রিসার্চার, রাইট? তারপরেই কিছুক্ষণ পরেই দেখেন কি ডেঞ্জারাস, সে এখন এত বড় একটা কোয়েরি দিছে, আগের ইয়েটা রাখছে ফিমেল কতজন, অথবা এখানে কিন্তু একটা অর দিছে, অথবা 42 বছর পুরুষ মানুষ এবং এবিসি তে চাকরি করে, ওই যে যার সম্পর্কে সে জানতে চাচ্ছে, এরকম কেউ আছে কিনা। এখন দেখেন কি ডেঞ্জারাস জিনিস হচ্ছে। তাহলে আমি যদি ধরে নিই এর আউটপুট হচ্ছে কত বলছিলাম, 100টার মধ্যে কতটা? 45 টোটাল রেকর্ড আমি লিখে রাখি 100টা। তাহলে বি যদি কোয়েরিটা চালায়, আপনি খেয়াল করেন ফিমেল কতজন আছে, অথবা 42 বছর মেল এবিসি তে চাকরি করে, এরকম কিন্তু ডাটাবেজে একজনই ছিল, ধরে নিছে একজনই আছে। তাহলে এখন আমাকে আপনি বলেন বি এর আউটপুট কি এর থেকে কম হবে না বেশি হবে? বেশি হবে স্যার। এখন ফিমেল গুলাও আসবে সাথে এইটাও আসবে, রাইট? জি স্যার। এখন বি এর আউটপুট এর থেকে কত বেশি হবে? যদি একটা থাকে তাহলে 46টা আসবে। 46টা, ভেরি গুড। তার মানে 45 প্লাস 1, দেখেন স্নুপার কেমনে আপনি ডাটাবেসকে ট্র্যাপে ফেলাইছে। 46 আসলো কি না?
জি স্যার। জি স্যার। এখন ডেটাবেজ তো দেখলো যে এখন যে কোয়েরিটা সে চালাইছে সেই কোয়েরির রেকর্ড সংখ্যা তো আগের থেকে আরো বাড়ছে, ডেটাবেজ তো খুশি। এই লোক তো কোনোভাবেই স্নুপার হইতে পারে না। 45 থেকে বেড়ে কত হয়েছে এখন? 46। ডেটাবেজ ভাবলে না খুব ভালো রিসার্চ হইতেছে। এখন এই 46 দেখে এই লোক কিন্তু যা জানার জেনে ফেলছে। বি এর ভ্যালু যদি এর থেকে একটা বেশি হয়, বি এর ভ্যালু যদি এর থেকে একটা বেশি হয়, তারপর সে থার্ড কোয়েরিটা চালাইছে। দেখেন আগেরটা চালাইছে, বিটা চালাইছে, বি কিউ2 চালাইছে, ফিমেল কতজন আছে অথবা এইটা সাথে আরেকটা এন্ড দিয়ে দিছে সিজোফ্রেনিয়া আছে কিনা। এখন কিউ3 এর আউটপুট কি হইতে বাধ্য? 1 স্যার। এখন 1 স্যার। কিউ3 এর আউটপুট দেখেন, যদি লোকটা সিজোফ্রেনিয়া থেকে থাকে তাহলে কিউর আউটপুট বি আসবে না, 46 হবে না? হ্যালো 46 স্যার আরেকবার একটু বুঝিয়ে জি স্যার। জি স্যার। লোকটার জি স্যার 46 থাকে এবং সিজোফ্রেনিয়াতে 46 হবে। তার মানে বি যদি এ হয়, সরি বি আচ্ছা এটার আউট আমি দাঁড়া এটা एग्जांपल হিসেবে কি ধরছে সি নাকি, আচ্ছা এটা ধরেই নাই। ওকে, কিউ3 এর আউটপুটটা যদি বি হয় অর্থাৎ আগের কোয়েরির মতো হয়, তাহলে সে কি জেনে গেল? কিউ3 ও যদি 46 হয় আর কিউ2 ও যদি 46 হয়, তাহলে কি জেনে গেল? জানবে যে লাস্টের যে লোকটাকে সে যাকে সে খুঁজতেছিল, তার সে খুঁজতেছিল সিজোফ্রেনিয়া আছে। সিজোফ্রেনিয়া। আর যদি কিউ3 এর আউটপুট 46 না হয়ে 45 হতে পারে না, এ হতে পারে না? কারণ যদি লোকটা সিজোফ্রেনিয়া না থাকে, এটা তো এন্ড জি স্যার, হ্যাঁ হইতে পারে, তাই না? তার মানে ফিমেলের সংখ্যাগুলো আসে। যদি কিউ3 এর আউট 45 হয়, তাহলে সে কি জেনে গেল? তার ওই যে ক্রাইটেরিয়া দিয়ে সার্চ করছে এরকম কেউ নাই। লোকটা সিজোফ্রেনিয়া না, ভেরি স্পেসিফিক। তার মানে কি প্রথম কোয়েরি চালায় 45টা রেকর্ড দেখছে, সেকেন্ড কোয়েরি চালায় 46টা রেকর্ড দেখছে, থার্ড কোয়েরি চালায় 46টা রেকর্ড দেখছে অথবা 45টা রেকর্ড দেখছে। ক্লিয়ার? এই রেজাল্টটা দেখে লোকটা বুঝে ফেলছে রহিম সাহেবের সিজোফ্রেনিয়া আছে। এখন আপনি বলেন ডাটাবেজের কারো সাধ্য আছে বোঝা এই লোকটা যে স্নুপিং করছে কিনা? না স্যার, কারণ 45টা 46টা রেকর্ড আউটপুট হিসাবে আসতেছে। আপনি কে যে দিছেন একটু আগে, কিসের কে কিসের কি সব তো শেষ, প্রশ্ন হয়ে গেল। এবার বুঝছেন কত মজার টপিক? জি স্যার। এই হচ্ছে ডাটাবেসটাকে সে কিরকম ট্র্যাপে ফেলছে। ডাটাবেসটা এখন বলতে বাধ্য আইদার পজিটিভলি অথবা নেগেটিভলি কম্প্রোমাইজ ডাটাবেস হবেই হবে, আর কিছু করার নেই। তাহলে আপনি ট্র্যাপে পড়ছেন কোন জায়গা থেকে দেখি ধরতে পারছেন কিনা? কোন কোয়েরির পর থেকে আপনি ট্র্যাপে পড়ছেন বা কোন কোয়েরির তার আউটপুটটা ওকে জানাই ট্র্যাপে পড়ছেন? স্যার কিউ2 তাতেই তো ধরা হয়ে গেছে। আসলে মূলত আপনি কিন্তু কিউ1 জানাই ট্র্যাপে পড়ছেন, আপনি বুঝেন নাই। কিউ2 এর পরে তো আপনার কিছু করারই নাই। তার মানে কিউ2টা সে চালাইছে কি আসলে সে স্যার ওই যখন ইভ যখন দিছে তখনই স্যার ধরে ফেলছে স্যার। হ্যাঁ, এখন কিউ1টা চালাইছে কি সে স্নুপি কিসের জন্য কিউ1 চালাইছে আপনি আমায় বলেন তো? কিউ1টা না চালায়া তো সে সরাসরি এইটা চালাইতে পারতো, কিউ2 এর শেষের অংশটা। এই যে তাহলে তো ওই যে থ্রেশহোল্ডে ধরা খাইতো প্রথমে। ভেরি গুড। কিউ1 চালায়া সে আপনাকে ডাটাবেসকে ইমপ্রেশন দিছে আমি রিসার্চার, থ্রেশহোল্ডের ধারে কাছেও যায় না, সে কে যেন নাই করে স্যার, তাই ফলস একটা কোয়েরি চালাইছে। কিরম ডেঞ্জারাস দেখেন, তার ফিমেল দেখা কিন্তু কোনো উদ্দেশ্যই না। এবার বুঝছেন? জি স্যার। তার মানে বুঝেন আমাদের অফিস আদালত ব্যবসা বাণিজ্যের ডাটাবেস কিরকম অরক্ষিত। আমাদের বাংলাদেশের মতো দেশে কয়টা জায়গায় এই ধরনের জিনিস চিন্তা করে আপনি বলেন? আপনারা তো চাকরি বাকরি করেন, আমাদের থেকে ভালো জানেন, আমরা তো খালি পড়াই। আর আপনার এই আমাদের অফিস আদালতের ডেটাবেস দেখলে স্টক করার পসিবিলিটি কি আছে? আমার মনে হয় আমি করব। আমি প্রায় তো 7 বছর ধরে সিকিউরিটি জিনিসগুলো নিয়ে ঘাটাঘাটি করতেছি, অনেকগুলার অনেক কিছু জানি। আমি জাস্ট মানে আমি কিন্তু সিকিউরিটি ইঞ্জিনিয়ারও না, ডেভেলপারও না, আমি একাডেমিশিয়ান। আমি গবেষণা করি, থিওরিটিক্যাল কনসেপ্ট আমি ভালো জানি, এটা বলতে পারি। কিন্তু এগুলার হ্যান্ডসন কাজে যারা থাকে তারা যে কি নিয়ে করে আমি শুনে তাজ্জব হয়ে গেছি। কিভাবে আমরা চলতেছি, তার মানে কোনো না কোনো ভাবে আমরা একটা রহমত আছে আমাদের উপর, না হলে আমাদের এইসব ডেটাবেজের বিন্দু মাত্র সিকিউরিটি নাই। তারপরে আরেকটা জিনিস দেখাবো এখন, সেটা হচ্ছে আরেকটা টেকনিক, কোয়েরি জেনিয়াল এন্ড ইনফরমেশন লিকেজ। এতক্ষণ তো আপনি দেখলেন যে
পজিটিভলি কম্প্রোমাইজ হয়, নেগেটিভলি কম্প্রোমাইজ হয়। হ্যাঁ, আপনি পজিটিভলি মানে সরাসরি বলে দিচ্ছেন এক্সাক্ট কম্প্রোমাইজ, নেগেটিভ আপনি বলছেন না, হ্যাঁ বললেও বিপদ, না বললেও বিপদ। ব্যাপারটা এরকম না? এতক্ষণ যা গেল। জি স্যার। আচ্ছা, এখন যেটা দেখবো চুপ থাকলে কি হয়। ডাটাবেস চুপ থাকবে তাতে কি হয়, এটার জন্য বোঝানোর জন্য একটা সুন্দর এক্সাম্পল আনছি, একটা ছোট্ট ম্যাথস আনছি। ম্যাথসটা 4, 5, 6 এর একটা ম্যাথস। এই ম্যাথসটা দিয়ে আপনাদের আমি বোঝাবো। ধরে নেন একটা ডেটাবেজে কিছু রিয়েল নাম্বার আছে, x1, x2, x3। হ্যাঁ, ট্রু নাম্বার, রিয়েল নাম্বার ডেটাবেজে আছে। এই নাম্বারগুলো খুব সেন্সিটিভ। এই নাম্বারগুলো কোন নাম্বারটা কত সেটা কেউ জানবে না। আমরা ডেটাবেজের গন্ধ দিয়ে এক্সাম্পলটা বানাইলাম। হ্যাঁ, কোন নাম্বারটা কত সেটা কেউ জানতে পারবে না, কিন্তু নাম্বারগুলোর যোগফল কত জানতে পারবে, হাইয়েস্ট নাম্বারটা কত জানতে পারবে, কিন্তু কোন নাম্বারটা হাইয়েস্ট সেটা জানতে পারবে না। মানে আমি বলতেছি ভেরিয়েবল হচ্ছে x1, x2, x3, এই তিনটার যোগফল কত সেটা জানতে পারবে। তিনজনের মধ্যে হাইয়েস্ট ভ্যালুটা কত জানতে পারবে, কিন্তু x1 হাইয়েস্ট না x2 হাইয়েস্ট না x3 হাইয়েস্ট সেটা জানতে পারবে না। কোন মিনিমাম ভ্যালু কত তিনজনের মধ্যে সেটা জানতে পারবে, কিন্তু কে মিনিমাম সেটা জানতে পারবে। এখন আসেন, ডেটাবেসটার উপর একটা কোয়েরি চালানো হয়েছে, তিনটা সংখ্যার যোগফল হচ্ছে কত ডেটাবেস থেকে জানতে চায়। খুব সুন্দর রিসার্চারদের মতো কোয়েরি। ডেটাবেস রেসপন্স করলো যে টোটাল যোগফল হচ্ছে তিনটা সংখ্যা 15। খেয়াল করেন কত সংখ্যা তিনটার যোগফল 15। আচ্ছা, এখন স্লাইডটা না দেখাই, না দেখে বুঝেন তিনটা যোগফল কত গেল 15, রাইট? জি স্যার। এখন লোকটা এখন এরপরে তিনটা সংখ্যার মধ্যে ম্যাক্স কত সেটা জানতে চাইছে। ডেটাবেস তাকে বের করা যাবে সহজেই, দাঁড়ান না, ডেটাবেস তাকে কোনো অ্যানসার দিচ্ছে না, অথচ ম্যাক্স কিন্তু একটা এগ্রিগেটেড অপারেশন, ডেটাবেসের অ্যানসার দেওয়া উচিত ছিল না? জি স্যার। হ্যাঁ, তিনটা সংখ্যার যোগফল সে মাত্রই বলল, আর যখন জানতে চাচ্ছে তিনটার মধ্যে বড় সংখ্যাটার ভ্যালু কত সেটা ডেটাবেস তাকে বলতেছে না। গল্প কিন্তু শেষ। এখন প্রশ্ন করব, ডেটাবেস কিসের আশঙ্কায় তাকে ম্যাক্স ভ্যালুটা জানাচ্ছে না? ম্যাক্স ভ্যালুটা কত এবং ভ্যালু তিনটা কত? আচ্ছা, কারণ x এর ভ্যালু কত এইভাবে স্পেসিফিক যদি জেনে যায় তার জন্য। হ্যাঁ হ্যাঁ, ম্যাক্স ভ্যালুটা তাকে জানাচ্ছে না কেন? x1, x2, x3 আমার তিনটা ভ্যালু আছে, তিনটা ভ্যালুর যোগফল হচ্ছে আমার 15, আর ম্যাক্স ভ্যালু কত ডেটাবেসকে মাত্রই জিজ্ঞেস করলাম, ডেটাবেস বলছে তোমাকে বলবো না, চুপ। স্যার ম্যাক্স এর পরে যদি মিন কোয়েরি করে তাহলে তো সবগুলো জানা যাবে। হ্যাঁ, ম্যাক্স এর পরে কি করবে সেটা তো ডেটাবেস জানবেই না। ম্যাক্সটাই যাকে জানাচ্ছে না কেন? ডেটাবেস মাত্র সাম জানাইছে, এর পরপরই ম্যাক্স করছে, ম্যাক্স জানাচ্ছে না কেন? পরে মিন করবে সেই কারণে জানাচ্ছে না, এটা না, উত্তর হয় না। আর সে স্পেসিফিক কোন একটা ভ্যালু জেনে যাবে, কেমনে জানবে? তিনটা সংখ্যা x1, x2, x3 তে ম্যাক্সিমাম তো কোন না কোন একটা হবে, বা x1 অথবা x2 না। ও না, এটা তো কোনো উত্তর হইল না। কে ম্যাক্সিমাম সেটা তো জানাচ্ছে না, x2 ম্যাক্সিমাম না x3 না x1 সেটা তো জানাচ্ছে না। ধরেন আমার তিনটা সংখ্যার যোগফল 15, ম্যাক্স ভ্যালুটা সে 9, আমি বললাম ম্যাক্স ভ্যালুটা 9, আপনি কি জেনে গেছেন x1 কত, x2 কত, x3 কত? বলেন তো দেখি। স্যার স্যালারির ক্ষেত্রে যদি হয় স্যার ও ম্যাক্স স্যালারি না, স্যালারিটা জানতে পারবে না, ম্যাক্স স্যালারি জানলে তো অসুবিধা নাই, ম্যাক্স স্যালারি তো জানবেই, নাহলে রিসার্চ হবে কেমনে? কিন্তু কে ম্যাক্স স্যালারি পায় সেটা তো জানার দরকার নাই, না স্যার, সেটা তো জানছে না। তাহলে আমি বললাম তিনটা সংখ্যার যোগফল 15, ম্যাক্সিমাম ভ্যালুটা 9, এটাও আমি বললাম না কেন? ধরে নিলাম ম্যাক্স ভ্যালু 9। তাহলে তিনটা সংখ্যা কত বলতে পারবেন? ইনসিকিউরিটির কি হইলো বলেন তো দেখি, তিনটা সংখ্যা কত পারবেন কেউ? আর অন্তত প্রথমটা যদি 9 হয়, পরে প্রথমটা কেমনে 9 হইলো? এই অ্যানসারে কি বোঝা গেছে যে x1 9 বলছে, ম্যাক্স 9? না স্যার। আপনি কেমনে ধরলেন x1 9 না x2 9 না x3 9? এটা হচ্ছে ফার্স্ট কোশ্চেন, সেটাই বোঝা গেল না। সেটা যদি ধরতেও বা পারেন, x2 x3 কত বা x3 x1 কত, বাকি দুইটা কত? সেটা 9 কার সেটাই জানা যায় নাই, কিন্তু মেক ইট ক্লিয়ার, জানা গেছে না? যায় নাই। বাকি দুইটা ভ্যালু কি হইতে পারে? কত কিছু হইতে পারে, 3 হইতে পারে, 2 হইতে পারে, নাকি না 3 3 হইতে পারে, রাইট? 4 2 হইতে পারে, নেগেটিভ পজিটিভ যদি মিলাই 5 1 হইতে পারে, কি বলে 6 -1 হইতে পারে, 7 -2 হইতে পারে, অসংখ্য ভ্যালু হইতে পারে, রাইট? জি। তাহলে আপনি এখন আমাকে বলেন ম্যাক্স ভ্যালুটা আসলে কত ছিল ডেটাবেজে, যেটা ডেটাবেজ ওই ভয়ে বলতেছে না, ওইটা বলা মাত্রই আপনি তিনটা ভ্যালু জেনে যাবেন। এটা একটা অঙ্ক বললাম না, 5 এর অঙ্ক। বলেন অঙ্কটা কি? মিনিমাম 3 ছিল বোধহয় অঙ্কটা এখন বলি, তিনটা সংখ্যার যোগফল 15,
ম্যাক্সিমাম ভ্যালুটা তোমাকে বলবো না, সব বলতে হবে সংখ্যা তিনটা কত। দেখি কার মাথায় কত বুদ্ধি আছে। ম্যাক্সিমাম ভ্যালুটা তোমাকে বলবো না, কারণ ম্যাক্সিমাম ভ্যালুটা বললে সাথে সাথে বের করে ফেলবেন তিনটা সংখ্যা কত ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে। 5 স্যার 5 ম্যাক্স 5 কেমনে মানে ওটা ভাগ হ্যাঁ? করব আমরা 3 দিয়ে 15 কে ভাগ করব 5, তার মানে ভাগ করবেন কেন? মানে এখানে কি ইকুয়াল ভ্যালু হবে সব? আচ্ছা না, ম্যাক্স equal 5 হবে যে না। বলছেন, কেন 5? কেউটাই তো 5 হলে স্যার একটা ম্যাক্সিমাম 6 ম্যাক্স 4 প্লাস 5 প্লাস 6 15 হয় স্যার। ম্যাক্স যদি 6 হয় বাকি দুইটা সংখ্যা কত হবে? ম্যাক্স হইতে পারে 4 30 5 6 4 5 হয়, বাকি দুইটা সংখ্যা এটা হইতে পারে না 7 2? হ্যাঁ স্যার সেটা তাইলে ম্যাক্স নিশ্চয়ই 6 না। 6 হলে তো বলতে আপত্তি ছিল না, বাকি সংখ্যাগুলো তো আপনি জানছেন না। ম্যাক্স সংখ্যাটা আসলে 5। যিনি বলছেন 5 তিনি ঠিকই বলছেন, কিন্তু কারণটা বলতে পারেননি। ম্যাক্স সংখ্যাটা আসলে 5। ম্যাক্স 5 হলে বাকি দুইটা সংখ্যা কত হবে? 5 5 5 5 হবে স্যার, তিনটা 5 যোগফল 5 হবে। কোনো মতেই কি বাকি দুইটা সংখ্যা 6 4 হওয়ার সুযোগ আছে? 7 3? না স্যার। না 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 স্যার ঠিক আছে। এবার বুঝছেন? হ্যালো জি স্যার। জি স্যার। তার মানে তিনটা সংখ্যার যোগফল 15, আর ম্যাক্স সংখ্যাটা যদি 5 হয় তাহলে তিনটা সংখ্যাই, বাকি দুইটা সংখ্যা তো 5 5 হবেই, তিনজনই 5 5 5। তা এই ভয়ে ডেটাবেস চুপ করেছিল। স্যার ম্যাক্স সংখ্যা তো তাহলে স্যার 15 হতে পারে, বাকি কেমনে দুটো 15 জিরো। হবে? ম্যাক্স যদি 15 হয় বাকি দুইটা -1 +1 হইতে পারে না? +2 স্যার আর তো -2 সম্ভবই না স্যার, টোটালি তো আমার 15। আয় খোদারে, 15 +1 -1 হইতে পারে না? জি স্যার, হতে পারে স্যার। ও সরি স্যার। +2 -2 কিয়ামত পর্যন্ত বলতে পারবো বাকি কত সংখ্যা। ঠিক আছে স্যার, তার বুঝছি। মানে একটাই সংখ্যা আছে ম্যাক্স, যেটা জানলে বাকি দুইটাও জানা যায়। সেটা কত? 5। এটা আমি একটা ম্যাথস দিয়ে বুঝালাম। ডেটাবেসও এরকম অনেক সিচুয়েশন হতে পারে, ডেটাবেস খুব কেয়ারফুল যে পরের কোয়েরির আনসারটা আমি দিব না, দিলে তো তুমি আমাকে ধরে ফেলবা, আমাকে ট্র্যাপে ফেলে দিবা। একটু আগে দেখলাম ডেটাবেস ট্র্যাপে পড়তে যাচ্ছে, ধরতে পারে নাই। এই কেসে আমি বলতে চাচ্ছি ডেটাবেস ট্র্যাপে পড়তে যাচ্ছে, সে বুঝছে এবং সে চুপ আছে। চুপ থাকলেও আপনার শান্তি নেই। এত ধরনের স্টুপিং অ্যালগরিদম আছে। এবার বুঝছেন? স্যার চুপ থাকলে তো আমি বুঝে যাব যে আসলে রেজাল্ট। হ্যাঁ, তার মানে পজিটিভ কম্প্রোমাইজ হয়, মানে এক্স্যাক্টলি বলে দেয়, হ্যাঁ বললেও বিপদ, না বললেও বিপদ। এখন কি দেখলেন? বলেন থাকলেও বিপদ। থাকলেও বিপদ। এখন আপনি বলেন আপনি ডেটাবেজের নিরাপত্তা কিভাবে দিবেন? নেক্সট হচ্ছে আমাদের কোয়েরি সেট ওভারল্যাপ কন্ট্রোল। কোয়েরি সেট ওভারল্যাপ কন্ট্রোল এই জিনিসটাও একটা মজার টেকনিক। এই টেকনিকটা হচ্ছে আচ্ছা, এই জায়গায় আমি এক্সাম্পলটা, এইটার জায়গায় ছবিটা নাই, আমি এক্সাম্পলটা দিই। কোয়েরি সেট ওভারল্যাপ কন্ট্রোল হচ্ছে, ধরেন একটু আগে দেখলেন একজন স্নুপার কোয়েরি চালায়, প্রথমে যে কোয়েরিটা চালাইছে তাতে রেকর্ড সংখ্যা কত ছিল বলেন তো? 46 ছিল। 45টা। কয়টা ছিল প্রথম রেকর্ডে? এ 45 45। পরের রেকর্ডটা যে পরের যে কোয়েরি চালাইছে তাতে আউটপুট কয়টা আসছিল? 46 46। এখন এই 46টার মধ্যে আগের কতগুলা রেকর্ড ওভারল্যাপ আছে? 45 45টাই ওভারল্যাপ আছে, মানে 100% ওভারল্যাপ আছে, রাইট? জি স্যার। এখন পরের রেকর্ড 46 না হয়ে পরের রেকর্ডটা যদি ফর এক্সাম্পল ধরেন 66 হতো, এবং এই 66টার মধ্যে আগের রেকর্ডের সবগুলো ওভারল্যাপও নাই, তাহলে কি আপনি ভালো হইতো না এই 46 আসছে তাতে ভালো ছিল? কোনটা? আর ওভারল্যাপ না ওভারল্যাপ থাকলেই ভালো হতো, না থাকলে ভালো হতো। না থাকলে ওভারল্যাপ বেশি থাকলে, পরপর দুইটা কোয়েরির মধ্যে কোয়েরির আউটপুটের ওভারল্যাপ বেশি থাকলে সুবিধা কার? স্নুপারের। তাহলে আমাকে এখন এমন একটা মেকানিজমে যেতে হবে, ফার্স্ট কোয়েরিতে যে কয়টা আউটপুট আসছে, সেকেন্ড কোয়েরি তুমি যতই চালাও না কেন বাবা, ফার্স্ট কোয়েরির রেকর্ডের এত পার্সেন্টের বেশি তুমি ওভারল্যাপ করতে পারবা না। করে দিতে পারি না? জি স্যার। এই জিনিসটাই হচ্ছে কোয়েরি সেট ওভারল্যাপ কন্ট্রোল। কই গেল নামটা? এই যে কোয়েরি সেট ওভারল্যাপ কন্ট্রোল। অর্থাৎ ফার্স্ট রেকর্ডে যতগুলা আসবে, সেকেন্ড কোয়েরিতে সাকসেসিভ কোয়েরি যাকে বলে, আমি এক্সাম্পল হিসেবে সেকেন্ড কোয়েরিটা বলছি, সাকসেসিভ কোয়েরিতে রেকর্ডের আউটপুটের সংখ্যা আগের কোয়েরিতে যে কয়টা আউটপুটের রেকর্ড আসছে তার কয়টা এখানে ওভারল্যাপ হইতে পারে সেটা আপনি একটা থ্রেশহোল্ডিং দিয়ে বলে দিলেন। ফার্স্ট কোয়েরিতে তুমি যতই 45টা রেকর্ড আনো, আমাকে বোকা বানাও,
আমি বলে দিলাম এখান থেকে তোমার ওভারল্যাপ হতে পারবে। সেকেন্ড কোয়েরি তুমি এমন কোয়েরি চালাতে হবে যেখানে 45 রেকর্ড থেকে ওভারল্যাপ হইতে পারে ম্যাক্সিমাম 20টা রেকর্ড। এখন সেকেন্ড কোয়েরি যদি তুমি চালাও, যেই সেকেন্ড কোয়েরিতে আউটপুটের সংখ্যা আসতেছে ধরে নিলাম আমার 22টা ফর এক্সাম্পল, হ্যাঁ, কম আসবে, তো এর মধ্যে ওভারল্যাপ আসছে হচ্ছে 20টা, তার মানে নতুন আসছে 2টা। আমার ট্রু আউটপুট তুমি যার সম্পর্কে জানতে চাচ্ছ সে তো এই 20টার বাইরে যে আরো 25টা আছে সে 25টার মধ্যে থাকতে পারে, পারে কিনা? তাই আমি ওভারল্যাপ যত কম করানোর তাকে সুযোগ দিব, তত সে এন্ড ওভারল্যাপ আটকানো মানে কি এন্ড ক্লজ আটকায় দাও। কে জানি একবার বলছিলেন শুরুতে স্যার এন্ড অপারেশন যেন আমি তারে কম করতে দিই, রাইট? এন্ড যত কম করতে দিবেন তত ওভারল্যাপ আপনার আস্তে আস্তে কমে যাবে। দুইটা কোয়েরির মধ্যে আপনার ডিফারেন্ট টাইপের আউটপুট সংখ্যা বেশি আসবে। এই জিনিসটাকে বলে কোয়েরি সাইজ, কোয়েরি সেট, ওভারল্যাপ কন্ট্রোল। অর্থাৎ এইটা হচ্ছে আমার প্রথম কোয়েরি সি এক্স ডাটা সেটের উপর, এটা হচ্ছে আমার সেকেন্ড কোয়েরি ডি আউটপুট আর কি, সেকেন্ড কোয়েরি আউটপুট ডি এক্স ডাটাবেসের উপর। এই দুইটার ইউনিয়ন করব। ইউনিয়ন মানে কি ওভারল্যাপ না, দেখেন তো ইন্টারসেকশন। এটা হচ্ছে ফার্স্ট কোয়েরির আউটপুট আর এই অংশটা হচ্ছে আমার সেকেন্ড কোয়েরির আউটপুট। এই ইন্টারসেকশন, এই যে কমন, এই ওভারল্যাপটা আমার যত কম হবে তত বেশি আমার ডেটাবেসে স্নুপাররা তত বেশি মানে ঝামেলায় থাকবে। তো এই ইউনিয়নটা একটা থ্রেশহোল্ডিং এর বলে দিলাম যে আর এর থেকে কম হইতে হবে, মানে আর এর ভ্যালুটা এইটার কম অথবা বেশি হবে, ঠিক আছে? আর এর এটা কম অথবা বেশি হবে, ওভারল্যাপের ক্রাইটেরিয়া আপনি এখানে ঠিক করে দিতে পারবেন। এটা হচ্ছে মূল জিনিস। ঠিক আছে, আপনি ওভারল্যাপ বলে দিলাম যে হ্যাঁ আমি 5টা ওভারল্যাপ অ্যালাউ করবো, 2টা সাকসেস, তার মানে সেকেন্ড কোয়েরি সে যত এইটা চালাক, এই যে কই গেল এই কোয়েরিটা, ওভারল্যাপের সংখ্যা যদি আপনি বলে দিতেন সে যতই এই কোয়েরিটা চালাক বলবে না তুমি ওভারল্যাপে তো আটকাই গেছো, তুমি এই কোয়েরি এই মুহূর্তে চালাইতে পারবে না, অন্য কোয়েরি চালাও। ক্লিয়ার এবার? জি স্যার। আচ্ছা, নেক্সট টেকনিকটার নাম হচ্ছে আপনার আর 5 মিনিট মাইক্রো এগ্রিগেশন। মাইক্রো এগ্রিগেশন দিয়েও আপনি স্ট্যাটিস্টিক্যাল ডাটাবেসকে সিকিউর করতে পারবেন। সেটা কিভাবে করে দেখেন। ধরেন আপনার একটা ডাটাবেসে এইজ বলে একটা কলাম আছে, এগুলো হচ্ছে ব্যক্তিগত বয়স, কারো ব্যক্তিগত বয়স জানবে না, এটি আমার নিয়ম। তাই আমি কি করলাম, ডাটাবেসে মাইক্রো এগ্রিগেশন করে করে এগ্রিগেটেড ভ্যালুগুলা ডাটাবেসে রাখলাম ছোট ছোট গ্রুপ করে। তিনটা বয়স নিয়ে আমি একটা গ্রুপ করলাম, এভারেজ করলাম, করে এই 3 জনের বয়স এই বয়সগুলা দিয়ে আমি রিপ্লেস করলাম। যার বয়স 10 তার বয়সও 11.6, যার বয়স 13 তার বয়সও 11.6। এইভাবে ছোট ছোট গ্রুপ, এভাবে বাড়তে বাড়তে আমার ডাটাবেসে এই আরেকটা 3 জনের গ্রুপ পেলাম, এদের এগ্রিগেটেড ভ্যালু 56.67 ফর এক্সাম্পল। এইটা দিয়ে সবার ভ্যালুগুলোকে রিপ্লেস করে দিলাম। তাতে আমার এগ্রিগেটেড ডাটাবেসে এগ্রিগেটেড এজটা হচ্ছে এইটা, এই ডাটাবেসটার উপরই রিসার্চাররা রিসার্চ করবে। আমি ট্রু ভ্যালুগুলা রিসার্চারদের জন্য দেখাবো না, স্নুপারদের তো প্রশ্নই আসে না। এখন এইটাও একটা টেকনিক যে ডাটাবেসকে সিকিউর করার। তাতে সমস্যা কি এটা হইতে পারে যে মাইক্রো এগ্রিগেটেড কেন বলে? মাইক্রো মানে ছোট 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 গ্রুপকে এগ্রিগেটেড করা। তাতে দেখেন এই যদি ট্রু ভ্যালু, এই যদি ডান পাশে কলমটা যদি রিসার্চারদের সামনে থাকে তাহলে কি গবেষণা খুব খারাপ হবে? 10 বছরকে 11 বছর বললে 11.5 বছর, 13 বছরকে 11.5 বছর, 54 বছরকে 56.5 বছর, 59 বছরকে 56.5 বছর বললে কি রিসার্চের খুব বেশি হেরফের হবে? না স্যার, কাছাকাছি থাকবে। কাছাকাছি, কারণ আমাদেরই বাঙালিদের বয়স ডাক্তারের কাছে গেলে আসল বয়স যদি হয় 42 বছর, সার্টিফিকেটটা ডাক্তারে বলতে গিয়ে বয়স হয়ে যায় 40 বছর। তাতে কি ভুল ওষুধ পড়ে আপনার গায়ে? সুতরাং এরকম অনেক অ্যাট্রিবিউট আছে যেগুলোর এগ্রিগেটেড ভ্যালু দিয়ে রিসার্চও করা যাবে, কোনো অসুবিধা নাই। তাতে আমার কি বলে সাপও মরলো লাঠিও ভাঙলো না, ব্যাপারটা এরকম। স্নুপারদের কাছ থেকে আমার ডাটাকে নিরাপদে রাখতে পারলাম, কারণ স্নুপাররা এখন কোয়েরি করবে এইটার উপর, যত জানবে, যা জানলে এইটাই জানবে, আসল ভ্যালু দেখবেই না। আর রিসার্চাররাও যদি এই কলাম নিয়ে খুশি থাকে হবে। তবে সব অ্যাট্রিবিউট দিয়ে কিন্তু এটা হবে না। হবে এরকম একটা অ্যাট্রিবিউট বলেন তো যেখানে ওই অ্যাট্রিবিউটের ট্রু ভ্যালু একটু এদিক সেদিক করলে গবেষণা ভুল হবে। বয়স না হয় বুঝলাম, যেমন মেল ছেলে মেয়ে, হ্যাঁ মেলকে ফিমেল করা যাবে না, যে একটুখানি মেলের আগে এফই লাগাই দেই, হবে না। তারপর ব্লাড গ্রুপ, রাইট? তারপর আরো বলেন যেগুলো সামান্যতম এরকম অনেক থাকে, ওগুলাতে হবে না। মাইক্রো এগ্রিগেশন কোন ধরনের হবে? এজ, স্যালারি,
হ্যাঁ, নাম্বারের ক্ষেত্রে যেসব নাম, ক্ষেত্রে নাম্বার আপনার আছে নাম চেঞ্জ করে দিলাম, অসুবিধা নাই, বা অন্য কিছু, এই টাইপের। ওকে, এটা একটা টেকনিক, অনেক সময় কাজে দেয়, প্রয়োজনে ইউজ করতে পারে না। তারপরে টেকনিকটা হচ্ছে পার্টুবেশন। পার্টুবেশনটা দুই রকমের হয়, এটা আমরা গতদিন বলছিলাম। একটা হচ্ছে ইনপুট পার্টুবেশন, একটা হচ্ছে আউটপুট পার্টুবেশন। ইনপুট আর আউটপুট পার্টুবেশনটা হচ্ছে কি এরকম, দেখেন ইনপুট পার্টুবেশনটা হচ্ছে এরকম যে অরিজিনাল ডাটাবেজ আছে, অরিজিনাল ডাটাবেজে আমার সেনসিটিভ ডাটা থাকার কারণে আমি অরিজিনাল ডাটাবেসটার উপর কিছু নয়েজ অ্যাড করলাম, নয়েজ অ্যাড করে এটাকে পার্টুবেটেড ডাটাবেস বানাই দিলাম। পার্টুবেটেড ডাটাবেসের উপরই এখন রিসার্চাররা কোয়েরি চালাবে। ইউজার 1 ও পার্টুবেটেড ডাটার উপর কোয়েরি চালাবে, ইউজার 2 ও পার্টুবেটেড ডাটার উপর কোয়েরি চালাবে। ধরে নিচ্ছি ইউজার 1 হচ্ছে রিসার্চার আর ইউজার 2 হচ্ছে স্নুপার, দুইজনই কিন্তু এটার উপরই কোয়েরি চালাবে। তাতে যদি ভালো রিসার্চ হয় তাহলে আমার নয়েজি ডাটাবেসটাই থাকলো, তাহলে আমি স্নুপারদের কাছ থেকে বাঁচাইতে পারলাম। এখন প্রশ্ন হচ্ছে এই নয়েজি ডাটাবেসটা বানানোটা একটা কঠিন। এই ডাটাবেজের উপর ধরেন, এই ডাটাবেজে আপনার ধরেন 50,000 রেকর্ড আছে বা 5 লক্ষ রেকর্ড আছে ফর এক্সাম্পল। এই 5 লক্ষ রেকর্ডের মধ্যে প্রচুর রেকর্ড আছে যেগুলোর উপর হয়তো রিসার্চ হয়ই না, তাহলে শুধু শুধু সেগুলোর উপর নয়েজ অ্যাড করছেন না, স্নুপাররা ওইখানে স্নুপিং করেই না ফর এক্সাম্পল। হইতেই পারে যে না এই এদের ডাটাগুলো দরকারই নাই, তার মানে তখন নয়েজ অ্যাড করাও তো একটা এক্সপেন্সিভ, পুরো ডাটাবেসটা ভারী হয়ে যাবে। তাই 5 লক্ষ রেকর্ডকে ভারী করে রাখাও তো একটা সমস্যা, স্লো হবে, অনেক কিছু কমপ্লেক্সিটি অ্যারাইজ হবে, রাইট? সেই ক্ষেত্রে নয়েজটা এই জায়গায় অ্যাড না করে আপনি করতে পারেন আউটপুট পার্টুবেশনে। এই জায়গায় নয়েজ, অরিজিনাল ডাটাবেসটা যেভাবে আছে সেভাবেই থাকলো, ডাটাবেসটার উপর কোয়েরি চালাক, স্নুপারও কোয়েরি চালাবে, ভালো ইউজারও কোয়েরি চালাবে। ইউজার 1 হচ্ছে আমার স্নুপার আর ইউজার 2 হচ্ছে আমার ভালো ইউজার। স্নুপার কোয়েরি চালাইলো, কোয়েরি চালানোর পর অরিজিনাল ডেটাবেস থেকে রেজাল্টটা স্নুপারের কাছে যাওয়ার আগে রেজাল্টের উপর নয়েজটা অ্যাড হয়ে গেল। আর যদি দুইজনই স্নুপার হয়, নয়েজ অ্যাড করলেন। যদি ইউজার 2 রিসার্চার হয় অথবা আপনি শিওর না, তাহলে কম নয়েজ অ্যাড করলেন। আপনি যদি শিওর হন যে সে রিসার্চার, তাহলে নয়েজ অ্যাডই করলেন না। তার মানে রান টাইমে আউটপুটের উপর নয়েজ অ্যাড হয়ে ইউজারের কাছে যাবে, মানে নয়েজ অ্যাড হওয়া বলতে আসল ভ্যালু ঢাকা পড়ে যাবে। এই দুইটা টেকনিকের মধ্যে কোনটা ভালো বলেন তো দেখি? এটা ভালো, কিন্তু এটা সমস্যা হচ্ছে কি রান টাইমে নয়েজের পরিমাণ অ্যাড করা, কোন নয়েজ অ্যাড করবেন, কি পরিমাণ অ্যাড করবেন, এগুলো রান টাইমে হিসাব করতে গিয়ে নিয়ে আবার জটিলতা তৈরি হয়। কারণ অসংখ্য ইউজার, স্ট্যাটিস্টিক্যাল ডাটাবেস তো কারো প্রাইভেট ডাটাবেস না, এসব ডাটাবেস এর উপর মানে অনেক ইউজার অ্যাক্সেস করে, বাংলাদেশ, নেপাল, আমেরিকা, কানাডা, জাপান, ইন্ডিয়া, সব বিভিন্ন দেশের রিসার্চাররা এই ডাটাবেস গুলো ইউজ করে, রাইট? তার মানে এটা ভালো বটে, বাট এটা আবার কেয়ারফুল থাকতে হবে, নয়েজের পরিমাণ এমন কোনো বেশি যেন না হয়, আউটপুটটা যেন আবার আনইউজেবল না হয়ে যায় যদি সে ট্রু রিসার্চার হয়। ঠিক আছে, এটা একটা ট্রেড অফ আছে। ঠিক আছে, এই পর্যন্তই। আর অডিটিংটা হচ্ছে আর লাগবে না করা, পার্টিশনটা লাগবে না। অডিটিংটা মানে কি এটা বলে শেষ করে দিই। অডিটিংটা মানে হচ্ছে অডিট করা। অডিট তো আমরা জানি যে কোনো কাজে সবসময় অডিট করতে হয়, যত বেশি অডিট করবেন আপনার ফাঁকফোকরগুলা তত বেশি বের হবে। তো অডিট মানে হচ্ছে আপনার যত কোয়েরি ডাটাবেসের উপর চলছে বিভিন্ন সময় যারাই চালাইছে সেই কোয়েরিগুলা কোনো না কোনো জায়গায় স্টোর করে রাখবেন। তারপর আপনি ইনভেস্টিগেট করবেন কোন কোয়েরি কে চালাইছিল, কেন চালাইছিল, কখন চালাইছিল, কি উদ্দেশ্যে চালাইছিল। এগুলা যখন আপনি ইনভেস্টিগেট করবেন না, তখন অনেক কিছু বের হবে। হ্যাঁ, যা ক্ষতি হবার হয়েছে ভবিষ্যতে আগামী দিনে, আগামী বছরে আপনার ক্ষতিটা কমবে। তো অডিট হচ্ছে লাস্ট অপশন, যে আপনি কোনো অ্যালগরিদম দিয়ে ডেটাবেসকে সিকিউর করতে পারতেছেন না, অডিট করে করে একটু কেয়ারফুল হয়ে। কিন্তু অডিট করতে গেলে সবচেয়ে বড় ড্রব্যাক কি বলেন তো দেখি? এই যে হাজার হাজার কোয়েরি আপনি কোথায় সেভ করবেন, কতদিন রাখবেন, তাই না? যেমন ধরেন আমাদের পরীক্ষার খাতা, আমরা এসএসসি এইচএসসি পরীক্ষা দিতাম বহু আগে, এসব খাতাগুলো কোথায় থাকে? বোর্ডে না, শিক্ষা বোর্ডে থাকে না, পরীক্ষার খাতাগুলো আছে, কতদিন তারা রাখে? একটা নির্দিষ্ট টাইম। আপনি এরকম কোয়েরি কতদিন রাখবেন? 2 বছর, 3 বছর, 4 বছর। আরো একটা বিষয় হলো অডিট করার আগে তো তারা জেনেও গেছে, ক্ষতি তো হয়েছে না। অডিট তারপরও করতে হবে যেন আগামী দিনে কম হয়, কিন্তু অডিট করতে গেলে ওই কোয়েরি গুলা রাখা, সেগুলাকে ইনভেস্টিগেট করা, এইটা আরেকটা বিশাল অ্যারেঞ্জমেন্ট। এই খরচ, এই টেকনোলজি, এই অ্যারেঞ্জমেন্ট করতে গেলেও তো আরেকটা উইং বানাইতে হবে আপনার অফিসে, আপনার বিজনেসে, আপনার ইনফরমেশন সিস্টেমে, রাইট? তো এই সমস্যাগুলো আছে। ঠিক আছে, থ্যাংক ইউ। তাড়াতাড়ি শেষ করলাম। আগামী ক্লাসে আমাদের
ইয়ে হবে, আরেকটা টেস্ট হবে, আমি সিলেবাসটা দিয়ে দিছি। 7টা থেকে কালকে ক্লাস হবে। হ্যাঁ, আগে 7টা থেকে কোন সেকশনের বলছিলাম? প্রি ব্যাচ, রেগুলার ব্যাচ, রাইট? জি স্যার। আর 8:30টা থেকে হবে প্রি প্রিভিয়াস। ব্যাচ। স্যার ক্লাসে তো শুধু এক্সাম হবে, আর তো কোনো ক্লাস হবে, আগে ক্লাস হবে, আরেকটা টপিক পড়াবো বিগ ডেটার সিকিউরিটি, ওটা পড়াবো। তারপরে মনে হয় আর পড়ানো যাবে না, এই নিয়ে এই সেমিস্টারটা আমাদেরকে শেষ করতে হবে। স্যার আমাদের নেক্সট সেমিস্টার আবার কবে থেকে শুরু হবে স্যার? হ্যালো স্যার। নেক্সট সেমিস্টার আমাদের তো জাহাঙ্গীরনগরে অ্যাডমিশন টেস্ট আছে, অ্যাডমিশন টেস্টটা সম্ভবত 7 তারিখ থেকে, ওই উইকটাতে ক্লাস হবে না। আপনাদের পরীক্ষা হইতে পারে, একটা পরীক্ষাগুলো চলবে 17ই নভেম্বর হচ্ছে বুধবার, সম্ভবত 19 তারিখ থেকে ক্লাস শুরু হবে, যতদূর আমি জানি আর কি। অনলাইনে নাকি ফিজিক্যালি স্যার? না না, এরপরে ফিজিক্যালি, অনলাইনে এইটাই লাস্ট আছে। কয় তারিখ? 17 না 16? 22 তারিখ স্যার। ওকে, কালকে কি শুধু পরীক্ষা নেবেন? ক্লাস আজকে 22 না, 22 10। আচ্ছা, গত শনিবারে কয় তারিখ ছিল? সে ছিল 16 তারিখ। 16 তারিখ। 15। ওকে, আমি এখন স্ক্রিনটা দেখাচ্ছি। স্যার আমাদের একটু প্রিভিয়াস ক্লাস আমার কম্পিউটার সব শেষ হয়ে গেছে, কিচ্ছু নাই। ব্লু স্ক্রিন আসছিল, বুঝছেন? ব্লু স্ক্রিন বুঝেন? ব্লু স্ক্রিনে পড়ছেন না? আরে আল্লাহ, কি যে টেনশনে ছিলাম, সব গেছে। তারপরে অনেক কিছু হয়েছে, আমি ব্যাকআপ রাখি। আপনার কম্পিউটারে কি কেউ কোয়ারি চালাইছে নাকি স্যার? হ্যাঁ, আপনার কম্পিউটারে কেউ কি না কোয়ারি না চালাইছে? না, আসলে এই 1.5 বছরে তো এত লোড, এত প্রেসার এই কম্পিউটার উপর। কম্পিউটারও তো মানুষ, ব্যাপারটা হচ্ছে এরকম, ওরও তো একটু রেস্ট দরকার না? এইটা তো হয় নাই আসলে। রেস্ট পাইছে শরীর, রেস্ট পাইছে গাড়ি, কম্পিউটার তো রেস্ট পায় নাই। হ্যাঁ বলেন, অ্যাটেন্ডেন্সটা দেন, রেগুলার ব্যাচ আগে দেন। সবাই তো অ্যাটেন্ড আছে সম্ভবত 82। স্যার 2 আছে অ্যাটেন্ড। আপনার টোটাল 82? স্যার আচ্ছা, আপনারা এক কাজ করেন, অ্যাটেন্ডেন্স দেওয়া লাগবে না, আমি দিচ্ছি, আপনারা সবাই মিউট হয়ে থাকবেন, আনমিউট করবেন না, তাইলেই হবে। আনমিউট করেন কেন? স্যার 23 স্যার প্রেজেন্ট, স্যার 23 প্রেজেন্ট। দিব পরে। আপনাদের নামের কোনো আগা মাথা নাই। স্যার 28। সব পাবেন। স্যার 37। স্যার 38 আমি গত ক্লাসেও ছিলাম। গত ক্লাসে তো কাউরেই দেই নাই,
দরকার নাই, তো যারা পরীক্ষা দিছে তারা প্রেজেন্ট। স্যার আমি হচ্ছে পরীক্ষাটাই অ্যাটেন্ড করতে পারি নাই, সে আমার দেরি হয়েছে দেখে বের হয়ে যেতে হয়েছিল, একটা মেডিকেলে গেছিলাম তো, আমি ক্লাসে ছিলাম। হ্যাঁ হ্যাঁ, ক্লাসে প্রেজেন্ট তো ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট পরীক্ষা মিস করছেন যে। হ্যাঁ ওইটা স্যার আমার আসলে। আচ্ছা, এগুলা কারা? সজীব রাহা, আইবিবিএল হেড অফিস, এগুলা অ্যাটেন্ডেন্স কেমনে দিই আমি? তো ওনারা রিপিটার স্যার, আপনারা আছেন। এই আইবিবিএল হেড অফিস কে? এখন যদি বলে আইবিবিএল হেড অফিস কি আমার সাথে ক্লাস করে ফেলছে, দেখেন অবস্থা, কে যে ঢুকে ক্লাস করতেছে। আইবিবিএল হেড অফিস, আপনি মাইক্রোফোন অন করেন। কম্প্রোমাইজড হয়ে গেছে। দেখছেন দেখছেন, স্নুপার তো আমার ক্লাসে ঢুকে গেছে। এই আইবিবিএল হেড অফিস, কথাই বলে না। আচ্ছা বলেন, এখানে কে মিস করছেন? রাকিবুল ইসলাম স্যার, এই যে রিপিটার। স্যার 23 স্যার। স্যার 22 স্যার। 23 17 স্যার, এই যে লাস্টের দিকে স্যার 17 স্যার। 23 স্যার। হ্যাঁ 23 17 রিপিটার স্যার, লাস্ট আর লাস্টে শেষে 17। রাকিব জি স্যার। স্যার 21 ও আছে স্যার। 21 নিচের গলা কই? ওকে, রেগুলার বেস চলে যান। থ্যাংক ইউ স্যার 12 স্যার, গত ক্লাসের আগের ক্লাসও ছিলাম স্যার, প্রেজেন্টের সময় আমার নেট ছিল না। আজকে না স্যার, গত ক্লাসের আগের ক্লাসে স্যার। স্যার 9 তারিখে আমি প্রেজেন্ট ছিলাম 19 রোল। হ্যাঁ স্যার, ওই তারিখে আমি ছিলাম স্যার। তাড়াতাড়ি 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 চলে যান, আপনারা চলে যান। থ্যাংক ইউ স্যার। স্যার রাকিবুল ইসলাম গত ক্লাসে প্রেজেন্ট ছিল স্যার। স্যার আমি আছি 17। ঠিক আছে 17 আছি স্যার, 17 তারিখে ছিলাম স্যার। আরে জান রে ভাই, দিছি তো সবাই স্যার 17 তারিখে ছিলাম। অ্যাটেন্ডেন্সটা দেওয়া হয়নি।